যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। লাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা থেকে লিখছেন, রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। ভাইয়া, শুরুতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এপিসোড 151 অলৌকিক আলমারি এবং এপিসোড 171 যে বিলের পানিতে হাত দিলে মৃত্যু আমার পাঠানো এই দুটি ঘটনা পড়ে শোনানোর জন্য। ঘটনার শুরুর আগে আমি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি, আমি জানি না এই ঘটনাটির মাধ্যমে আমি আপনাদের কতটুকু ভৌতিক আনন্দ দিতে পারবো। তবে এটুকু বলতে পারি, এই ঘটনাটির মধ্য দিয়ে আমি আপনাদের মাঝে একটা শিক্ষণীয় বিষয় তুলে ধরতে পারবো। এই ঘটনাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন অসহায় বাবার দুর্বিষহ জীবন কাহিনী, জানতে পারবেন তার ছেলের পাপ কাজের ফলে কিভাবে একটি সুখী পরিবার ধ্বংস হয়ে যায়। ঘটনা শুরুর আগে আমি আপনাদের বলে দিতে চাই, এই ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করেছি, তা না হলে এই ঘটনাটি আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই ঘটনায় ব্যবহৃত সকল নাম ছদ্মনাম। এই ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই জায়গার নাম ঠিকানা কিছুই আমি ঘটনায় উল্লেখ করতে পারছি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন আমি জায়গার নাম উল্লেখ করতে পারছি না তা ঘটনা শেষে আপনারা জানতে পারবেন। 22 জুন 2022 হঠাৎ আমার দাদার মোবাইলে একটা ফোন কল আসে। দাদা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে সজীব চাচু বলতে শুরু করেন, চাচা আপনি কোথায়? যত তাড়াতাড়ি পারেন মঈন চাচার বাড়িতে চলে আসেন। ওনার শরীরের অবস্থা ভালো না, উনি মনে হয় বাঁচবেন না। উনি বারবার শুধু আপনার নাম নিচ্ছেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে চলে আসেন। বলে রাখা ভালো, সজীব চাচু হচ্ছে আমার দাদার বন্ধু, জহির দাদার ছেলে, এবং মঈন দাদা হচ্ছে আমার দাদার ছোটবেলার বন্ধু। যাই হোক, আমার দাদার বয়স 80 বছর, যার ফলে তিনি একা যাতায়াত করতে পারেন না, যার ফলে দাদার সজীব চাচুর কাছ থেকে এসব কথা শুনে আমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমরা জানতে পারি মঈন দাদা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমি এবং দাদা দুপুর 2টা নাগাদ মঈন দাদার বাড়িতে গিয়ে পৌঁছে দেখি মনির দাদা, কবির দাদা, জহির দাদা এবং সজীব চাচু তারা দাঁড়িয়ে আছেন। দাদা মঈন দাদাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন। মঈন দাদার এই পৃথিবীতে এই 4 জন বন্ধু ছাড়া আপন বলতে কেউ নেই। তিনি বিয়ে করেছিলেন না। যাই হোক, এরপর আসরের নামাজের পর আমরা সবাই মিলে মঈন দাদার দাফন কাফন সম্পন্ন করে সবাই মিলে জহির দাদার বাসায় যাই। বাসায় গিয়ে আমরা সবাই উঠোনে বসি এবং এর মধ্যে হঠাৎ করে জহির দাদা বলে ওঠেন, মঈন ওর এই জীবনে সুখ সে কি জিনিস তা দেখে যেতে পারল না। ওর ওই শয়তান ছেলে ওর সব সুখ শান্তি নিজের মতো করে কেড়ে নিয়ে গেল। এই বলে জহির দাদা কান্নায় ভেঙে পড়েন। জহির দাদার মুখে এসব কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। মঈন দাদার ছেলে, আমি যতদূর জানি মঈন দাদা বিয়ে করেননি, তাহলে তার ছেলে আসলো কোত্থেকে? মনের ভেতর এসব নানান প্রশ্ন উঁকে যেতে থাকে, কিন্তু এসব প্রশ্নের কোনো উত্তর আমি তখন খুঁজে পাইনি। যাই হোক, দাদার শরীর খুব একটা ভালো না থাকায় আমি দাদাকে নিয়ে ওই দিনই ঢাকায় চলে আসি। পরদিন দাদা একটু স্বাভাবিক হলে আমি দাদাকে মঈন দাদার ছেলের কথা জিজ্ঞেস করি, আচ্ছা দাদা, আমি যতদূর জানি মঈন দাদা তো বিয়ে করেননি, তাহলে কাল জহির দাদা কি বললেন সব? মঈন দাদার সব সুখ শান্তি তার ছেলে নিয়ে গিয়েছে। আমার এসব প্রশ্নে কাঁদো কাঁদো গলায় দাদা বলতে শুরু করে, দাদু ভাই কি বলবো তোমাকে, আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার মঈন দাদা বিয়ে করেছিলেন, ওর একটা ছেলেও ছিল, কিন্তু ওর ছেলে একজন মানুষরূপী শয়তান ছিল। মঈনের ছেলের নাম আকবর। এরপর দাদা ঘটনা বলতে শুরু করেন। রাতটি ছিল 1980 সালের কুরবানি ঈদের আগের রাত। হঠাৎ করে ভোর রাতের দিকে আনুমানিক রাত 3টে নাগাদ মঈনদের উঠোন থেকে বিকট চিৎকার ভেসে আসতে থাকে। কে চিৎকার করছে ভালোভাবে বুঝে ওঠার জন্য আমি বিছানায় উঠে বসি। বিছানায় উঠে বসতে আমি বুঝতে পারি এটা তো মঈনের স্ত্রীর চিৎকার। আমি সাথে সাথে মঈনের উঠোনে যাই। মঈন এবং আমাদের ঘর পাশাপাশি ছিল। যাই হোক, সেখানে গিয়ে আমি দেখতে পাই মঈনের স্ত্রী উঠোনে বসে চিৎকার করছে এবং মঈন পাশে দাঁড়িয়ে আছে।
কি হয়েছে আমি জিজ্ঞেস করতেই মইনের স্ত্রী বলে ওঠে, ভাই, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব বলে আমি অজু করার জন্য কলপারে যাই। অজু করে এসে আকবর বাসায় এসেছে কিনা দেখার জন্য আমি ওর ঘরে যাই। কাল ঈদের জন্য আজ রাতে ভ্যান নিয়ে বাজারে গিয়েছিল রাতে ভাড়া মারবে বলে। আকবরের ঘরে প্রবেশ করা মাত্রই আমি হ্যারিকেনের আবছায়ায় দেখি বিকট আকারের এক লম্বা ছায়ামূর্তি আকবরের মাথার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই ছায়ামূর্তিটি বলে ওঠে, কি তোর ছেলেকে দেখতে এসেছিস? শেষ দেখা করে যা, তোর ছেলের দিন ঘনিয়ে এসেছে। এই বলে সেই ছায়ামূর্তিটি পাশের জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। তখন আমি আকবরকে অনেক ডাকছি, কিন্তু ও ঘুম থেকে উঠছে না, ও অজ্ঞানের মতো ঘুমাচ্ছে। এই বলে মইনের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মইন মিলে অনেক চেষ্টা করি আকবরের জ্ঞান ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। কোনোভাবেই তার জ্ঞান ফিরিয়ে আনতে পারি না। ওই দিন সকালে আমি এবং মইন মিলে ঈদের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাসায় নিয়ে আসি এবং রাতের সব ঘটনা বলি। সব ঘটনা শুনে হুজুর আকবরের রুমে প্রবেশ করে রুকাইয়া করতে শুরু করেন, কিন্তু ওই দিনও আকবরের জ্ঞান ফিরে আসে না। হুজুর প্রায় 2 ঘন্টা চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর হুজুর কিছু পানি পড়া দেন এবং আকবরকে অজ্ঞান অবস্থায় খাওয়াতে বলেন। তিনি কাল সকালে আসবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কথা মতো তিনি পরদিন সকালে আবারও আসেন এবং তিনি আকবরের রুমে প্রবেশ করে আমাদের সকলকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলেন। প্রায় ঘন্টা 2 পর হুজুর আমাদের ঘরে আসতে বলেন। ঘরে প্রবেশ করে আমরা দেখি আকবরের জ্ঞান ফিরেছে, ও কথা বলছে হুজুরের সাথে। হুজুর আকবরকে কি হয়েছিল ওর সাথে জিজ্ঞেস করে। আকবর সেদিন রাতে ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে শুরু করে। আমি সবসময় দিনের বেলাতেই ভ্যান চালাই, কিন্তু সেদিন ঈদের আগের দিন ছিল বলে আমি চিন্তা করি রাতেও ভ্যান নিয়ে ভাড়া মারব। সেই মোতাবেক আমি সহ আরো কিছু ভ্যান চালক আমরা বাজারে বসেছিলাম। হঠাৎ কিছুক্ষণ পর একটা মহিলা আসে আমার কাছে এবং বলে এখান থেকে 6 কিলোমিটার দূরে কবিরপুর নামের একটা গ্রামে পৌঁছে দিয়ে আসতে পারবো কিনা। এরপর আমি সেই মহিলাকে নিয়ে কবিরপুর গ্রামে নামিয়ে দিয়ে আসি। রাত্রি ছিল পূর্ণিমার রাত, চারিদিকে চাঁদ স্বচ্ছ আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। বিপত্তিটা বাধে কবিরপুর থেকে আসার সময় আমি হঠাৎই রাস্তার একপাশে দেখতে পাই একটা কালো কাপড় পরিহিত একজন বয়স্ক মহিলা কিছু ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এটি দেখে আমি বেশ অবাক হয়ে যাই। এত রাতে এই বয়স্ক মহিলা এখানে এতগুলো ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? আশেপাশে তো কোনো বাড়িঘর দেখছি না। আমাকে দেখে সে হাতের ইশারায় থামতে বলে। আমিও ভ্যান থামিয়ে দেই। রাস্তার একপাশে থামিয়ে ভ্যান থেকে নামতেই আমি দেখি শাড়ির আঁচল দিয়ে তার মুখ পুরো ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। তিনি আমাকে বলেন, আমাকে রায়নগর বাজারে নামিয়ে দিয়ে আসতে পারবি? আমি হ্যাঁ বললে তিনি একটা একটা করে ছাগলের বাচ্চা ভ্যানে উঠতে শুরু করেন। তিনি বয়স্ক মহিলা, তার কষ্ট হচ্ছে মনে করে আমি যখনই ছাগলগুলোকে ধরে ভ্যানে ওঠাতে যাব বলে ছাগলগুলোর দিকে হাত বাড়াই, তখনই সেই মহিলা ধমকের স্বরে আমাকে বলে ওঠেন, এই ছাগলগুলোর দিকে তোর পাপিষ্ট হাত বাড়িয়ে দিবি না, আমার ছাগলগুলোকে আমি ভ্যানে ওঠাতে পারবো। এই বলে তিনি সবগুলো ছাগলকে ভ্যানে উঠিয়ে নিজেও ভ্যানের পেছনে উঠে বসেন। আমি তার কথায় বেশ বিরক্ত হই, ভাবতে থাকি একে তো রাতে আমি তাকে সাহায্য করছি আর সে কিনা আমাকেই উল্টোপাল্টা কথা বলছে। এসব 7-5 ভাবতে ভাবতে আমি ভ্যান চালাতে শুরু করি। কিছুক্ষণ চালানোর পর আমি বাড়ির কাছাকাছি এসে পড়েছি। এমন সময় হঠাৎই আমি ভ্যানের পেছন থেকে কটকট শব্দ শুনতে পাই, মনে হচ্ছে কেউ হাড্ডি চাবিয়ে খাচ্ছে। বিষয়টি দেখার জন্য আমি তখনই পেছনের দিকে তাকাই এবং আমি যা দেখি তা যেন কোনো মানুষের জীবনে দ্বিতীয়বার না ঘটে। আমি দেখি সেই বয়স্ক মহিলা একটি ছাগলের বাচ্চার ঘাড় কামড়ে ধরে আছে এবং সেটা সে খাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে সে সাথে সাথেই ছাগলের বাচ্চাটিকে আলাদা করে তার গলার ভেতর থেকে বের হওয়া রক্ত খেতে শুরু করে। এসব দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আসে, আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। আমি এক চুলো সেখান থেকে নড়তে পারছিলাম না, মনে হচ্ছিল কি আমাকে সেখানে বেঁধে রেখেছে। এমন সময় হঠাৎ সেই মহিলাটি বলে ওঠে, আমিও তার সাথে অংশ নিতে চাই কিনা। এই বলে সে আমার দিকে তাকায়। আমি সহ্য করতে না পেরে ভ্যান থেকে নেমে প্রাণপণে দৌড়াতে শুরু করি বাড়ির দিকে। প্রায় মিনিট 5 পর আমি বাড়িতে পৌঁছাই। বাড়ি পৌঁছে আমি সোজা আমার ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করা মাত্রই আমার নাকে প্রচণ্ড বাজে একটা মাংস পচা গন্ধ আসতে শুরু করে। আমি দেখি অসংখ্য পচা গলা, আধ খাওয়া ছাগলের বাচ্চা আমার পুরো বিছানা জুড়ে। এসব দেখে আমি আর সহ্য করতে পারি না। এসব দেখে আমার কি হয়েছে তারপর আমার কিছু মনে নেই। এরপর আর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। ওরা তো আমার পাপের শাস্তি দিতে এসেছে আমাকে। এই বলে আকবর চুপ করে যায়। হুজুর ওকে বারবার জিজ্ঞেস করে, কি পাপ করেছো তুমি? কিন্তু আকবর হুজুরের কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলে, ও কিছু না, এমনি বলেছি। আমার মাথা কাজ করছে না, আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। এরপর হুজুর কিছু ঝাড়ফুঁক করে পানি পড়ে আকবরকে খাইয়ে দিয়ে চলে যান। হুজুর চলে যাওয়ার সময় আমি হুজুরের মুখে বেশ চিন্তার ভাঁজ দেখতে পাই। কেন তা আমি বুঝতে পারি না। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আর কোনো ঘটনা আকবরের সাথে ঘটে না। কি লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ?
এই ঘটনা যতটা স্বাভাবিক মনে হচ্ছে ততটা স্বাভাবিক নয়। এই ঘটনাটি অন্য আরেক দিকে মোড় নিতে চলেছে। জানতে হলে শুনতে থাকুন। এক রাতে আমার কেন যেন ঘুম আসছিল না। এমন সময় হঠাৎই আমার কানে উঠোন থেকে আকবরের চিৎকার ভেসে আসতে থাকে। আমি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে উঠোনে যাই। গিয়ে দেখি আকবর চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, ওরা আবারও এসেছে আমাকে নিয়ে যেতে, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। এই সব বলতে বলতে আকবরের জ্ঞান হারিয়ে যায়। সাথে সাথেই মঈন ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে। আমরা সবাই মিলে ওকে উঠিয়ে নিয়ে যাই ঘরে। আবারও আগের মতোই ওর জ্ঞান ফিরে আসছিল না। পরদিন সকালে ওর জ্ঞান ফিরে আসে। এরপর আমি এবং মঈন মিলে আবারও হুজুরকে বাড়িতে নিয়ে আসি। হুজুর আকবরের ঘরে প্রবেশ করে এক গ্লাস পানি পড়া দিয়ে আকবরের শরীরে ছিটিয়ে দেয়। এরপর হুজুর আকবরকে জিজ্ঞেস করে কি হয়েছিল রাতে। আকবর হুজুরকে বলে, আমি কাল রাতে এসে ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। এক হাতে হ্যারিকেন নিয়ে এক পা দুই পা করে আমি ক্ষেতের আইল ধরে ক্ষেতের দিকে এগিয়ে যেতে থাকি। এমন সময় হঠাৎই কে যেন আমার নাম ধরে পেছন থেকে ডাক দেয়। কে ডাক দিয়েছে সেটি দেখার জন্য আমি যখন পেছনে তাকাই, আমি হ্যারিকেনের আবছালোয় দেখতে পাই 7 ফুট উচ্চতার কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আমার 5-6 হাত দূরে। তার পুরো শরীর কালো চাদর দিয়ে ঢাকা। আমাকে পেছনে ঘুরে তাকাতে দেখে সে নিজের শরীর থেকে সম্পূর্ণ চাদর সরিয়ে ফেলে এবং তারপর আমি যা দেখতে পাই তা আমি কোনোদিন দেখতে চাই না। আমি দেখি সেটি কোনো মানুষ নয়। সেই জিনিসটির পুরো শরীর কালো লোমে ঘেরা। সেই জিনিসটির মাথা নেই। দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কেউ হ্যাঁচকা টান দিয়ে সেই জিনিসটির মাথা গলা থেকে আলাদা করে ফেলেছে। সেই জিনিসটি আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে ওঠে এবং সে জানায় আমার নাকি মৃত্যু ঘনিয়ে আসছে। এই বলে সেই জিনিসটি এক নিমেষে আমার চোখের সামনে থেকে বাতাসে মিলিয়ে যায়। এরপর আমি এক দৌড়ে ঘরে চলে আসি। বাড়িতে আসার পর আমার আর কিছু মনে নেই। এই বলে আকবর একদম চুপ হয়ে যায়। এরপর হুজুর ওকে অনেকবার জিজ্ঞেস করেন, তুমি কি এমন পাপ করেছো যার জন্য এমন হচ্ছে? কিন্তু আকবর হুজুরের প্রশ্নের উত্তর দেয় না। হুজুরের পর আকবরকে ঝাড়ফুঁক করেন এবং আমাদের বাড়ি থেকে চলে যান। হুজুর যাওয়ার আগে মঈনকে বলে যান, আপনার ছেলের মধ্যে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা ও বারবার বলতে গিয়েও বলতে পারছে না। আমি আমার অনুগত জিনদের দিয়ে খোঁজ লাগিয়েছিলাম, কিন্তু ওরাও কোনো তথ্য দিতে পারেনি। শুধু এইটুকু বলেছে আকবরের কারিন জিন অন্য কারো অধীনে, যার ফলে ওর কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না। আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে না পারলে তারা আমাদের কিছুই করতে পারবে না। এরপর মঈন এবং আমি আকবরকে অনেকভাবে অনেক রকম করে জিজ্ঞাসা করি যে সে কি এমন পাপ করেছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। শুধু এটুকুই বলে, আমাকে এখানে থাকতে দেন, আমি এখানে থাকতে চাই। এরপর চলে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ ফজরের নামাজের পর মঈন হন্তদন্ত হয়ে আমার ঘরে ছুটে আসে এবং বলতে শুরু করে, আকবরকে কোথাও পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে আমাদের ক্ষেতে সেচ দেওয়ার জন্য সে বের হয়েছিল, এখনো বাসায় ফিরে আসেনি। আমি ক্ষেতের আশেপাশে বাড়ির চারিদিকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এমন তো কোনোদিন হয়নি। আমার কেমন যেন করছে মনটা। খারাপ কিছু হলো না তো? এই বলে মঈন কান্নায় ভেঙে পড়ে। এরপর আমি এবং মঈন আকবরকে খুঁজতে বের হই। এমন সময় আমাদের গ্রামের একজন এসে বলে, কাকা, আপনাদের ক্ষেত থেকে 5-7 মিনিট দূরে হেঁটে আপনাদের কাজী পুকুরের ওখানে একটু যেতে হবে। অনেক বড় সমস্যা হয়েছে। কি হয়েছে জিজ্ঞাসা করলে সে শুধু বলে, আপনারা চলুন আগে। আমরা নিরুপায় হয়ে সেখানে যাই। গিয়ে দেখি গ্রামে বেশ কিছু মানুষ পুকুরের পাড়ে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড় ভেঙে ভেতরে প্রবেশ করতে আমরা দেখি মাথাবিহীন এক নিথর দেহ মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল হ্যাঁচকা টানে কেউ তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। সেই দেহটির পরনের লুঙ্গি এবং জামাটি দেখে লাশটিকে শনাক্ত করা হয়েছিল। আমরা অনেকেই আকবরের কাটা মাথাটি আশেপাশে খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। এরপর আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি মরদেহটি মাথাবিহীন অবস্থায় কবর দিয়ে দিই। এর পর দিন আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। এইসব ঘটনার 3 দিনের মাথায় মঈনের স্ত্রী ছেলে হারানোর শোক সহ্য করতে না পেরে মারা যান। এরপর থেকে মঈন হয়ে যায় এই পৃথিবীতে একদম একা। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। ঘটনার মূল টুইস্ট এখনো বাকি। নিশ্চয় আপনাদের মনে আছে ঘটনার শুরুর দিকে বলেছিলাম মঈনের ছেলে আকবর একজন মানুষরূপী শয়তান ছিল। কেন বলেছিলাম? আকবর কি এমন পাপ করেছিল যার ফলস্বরূপ তার এমন মৃত্যু হলো? তবে কি আকবরের মৃত্যুর সাথেই এই রহস্যটিকে মাটি চাপা দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আকবরের মৃত্যুর 7 দিন পর আমি এবং মঈন মিলে বাজারে বসেছিলাম। এমন সময় হঠাৎই আমাদের গ্রামের একজন এসে বলে, গতকাল আমাদের পাশের গ্রামের একজন কবিরাজ মারা গেছে। তার লাশ নাকি সেই কবিরাজের বাড়ির পাশের এক জঙ্গলে পাওয়া গেছে। তার লাশটাও ঠিক আকবরের লাশের মতোই ছিল। সেই কবিরাজের দেহও মাথা থেকে আলাদা অবস্থায় পাওয়া গেছে।
এসব শুনে মঈনের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর আমরা বাজার থেকে উঠে বাড়ির দিকে হাঁটা দেই। হঠাৎই মাঝপথে আমাদের হুজুরের সাথে দেখা হয়, যিনি আকবরের চিকিৎসা করতে এসেছিলেন। হুজুর আমাদের দেখা মাত্রই বলেন, ভাই, আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম, কিন্তু আপনারা সেখানে ছিলেন না। আপনাদের সাথে আমার অনেক জরুরি কথা আছে। এরপর আমরা হুজুরকে আমাদের বাসায় নিয়ে যাই। ঘরে প্রবেশ করা মাত্রই হুজুর বলতে শুরু করেন, ভাই, জানি না আপনারা আমার কথাগুলো বিশ্বাস করবেন কিনা, কিন্তু তবু আমি আপনাদের কথাগুলো বলতে চাই। আকবরের মৃত্যুর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। আমি আপনাদের বলেছিলাম আমার অনুগত জিনরা আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না। আকবরের কারিন জিন অন্য কারো অধীনে, অন্যদিকে আকবরও কিছু বলছে না। এর জন্য আমি আকবরের কোনো সাহায্য নিতে পারছিলাম না, কিন্তু এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি আকবরকে যে কোনোভাবে এই বিপদ থেকে বের করতে চেয়েছিলাম। এই জন্য আমি বারবার আমার যে ছাত্র জিন অনেক শক্তিশালী, সেই 20,000 জিনদের সর্দারের সাথে যোগাযোগ করি সেই রাতেই, এবং সে আমার ডাকে সাড়া দিচ্ছিলেন না। এরপর থেকে আমি প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজের পর তার সাথে যোগাযোগের চেষ্টা করি, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে বসে আছি। এমনই একটা দিন হঠাৎ সেই জিনটি হাজির হয় এবং বলতে শুরু করে, হুজুর, আমাকে ক্ষমা করবেন আপনি। আমি জানি আপনি কেন অনেক দিন যাবত আমাকে মনে করছেন। আমি এও জানি কেন আপনি বারবার আমাকে স্মরণ করছেন। আপনি যে কারণে আমাকে স্মরণ করছেন সেই কারণটির সমাধান করতে আমি চাই না, এর জন্য আমি দুঃখিত। আপনি যার সমস্যার সমাধানের জন্য আমাকে ডেকেছেন সে একজন পাপী, সে একজন শয়তানের উপাসক। এই জন্যই আমি তার কোনো সাহায্য করতে পারবো না। এরপর আমি সেই জিনকে জিজ্ঞাসা করি, কি করেছে আকবর, কেন সে সাহায্য করতে চায় না? এরপর জিনটি বলতে শুরু করে, আপনি যার সাহায্যের জন্য আমাকে ডেকেছেন সেই আকবর একজন মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে পছন্দ করতো না। এর মাঝে সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, যার ফলে আকবর সেই মেয়েটির ওপরে ক্ষিপ্ত হয় এবং সিদ্ধান্ত নেয় সেই মেয়ের ওপরে কালো জাদু প্রয়োগ করে তাকে মেরে ফেলবে। এরপর আকবর তার সিদ্ধান্ত মোতাবেক আপনাদের পাশের গ্রামের একজন কবিরাজের কাছে যায়। কবিরাজ ছিল শয়তানের পূজারী। সেই কবিরাজ আকবরকে কাজ করে দেবে বলে তাকে আশ্বস্ত করে, কিন্তু এখানে সেই কবিরাজ একটি শর্ত দেয়। সেই কবিরাজ বলে সেই মেয়েটিকে সে এখন মারতে পারবে না। সেই মেয়েটির গর্ভে যখন বাচ্চা আসবে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ যেদিন হবে, সেদিন সেই মেয়েটিকে, তার বাচ্চাটিকে সে কালো জাদু প্রয়োগ করে মেরে ফেলবে। সেদিন রাতেই সেই মেয়েটির মাথা এবং সেই বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে তাকে দিতে হবে। আকবর সেই কবিরাজের কথা মতো রাজি হয়। এরপর সেই কবিরাজ সেই মেয়েটিকে এবং তার বাচ্চাটিকে তার কথা মতো মেরে ফেলে কালো জাদুর মাধ্যমে, এবং আকবর কবিরাজকে দেয়া কথা মতো সেই মেয়েটির এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে দেয়। এরপর আকবর প্রায় সময়ই সেই কবিরাজের কাছে যেত। কবিরাজ আকবরকে একদিন বলে তাকে সে নিজের শিষ্য বানাতে চায়। আকবর কবিরাজের কথা শুনে রাজি হয়ে যায়। এরপর সেই কবিরাজ আকবরকে নানা ধরনের কালো জাদুর শিক্ষা দেয়। আকবরকে নিজের খুব কাছের মানুষ বানিয়ে ফেলে। কবিরাজ আকবরকে নিজের কাছের মানুষ বানিয়ে ফেলার পেছনে কবিরাজের অনেক বড় একটি স্বার্থ লুকানো ছিল। সেটি হচ্ছে আকবর যে মেয়েটি এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনেছিল, সেটি একটি ভয়াবহ এবং শক্তিশালী জিনকে ভোগ দেওয়ার মাধ্যমে সেই জিনকে হাজির করা। সেই জিনটির সাহায্যের মাধ্যমে কবিরাজ তার কিছু অসাধ্য সাধন করতে চেয়েছিল, কিন্তু সেই জিনটি কবিরাজকে সাহায্য করার বিনিময়ে 2টি মানুষের বলি চায় যারা তুলা রাশির জাতক হবে। আকবর ছিল একজন তুলা রাশির জাতক। এই জন্যই আকবরকে সেই কবিরাজ তার এতটা কাছের মানুষ বানিয়ে ফেলেছিল, যাতে সেই জিনকে সে খুশি করতে পারে এবং তাকে বলি দিতে পারে। সেই কবিরাজ সেই জিনকে আকবরের পিছনে লাগিয়ে দিয়েছিল, যার ফলে আকবরের সাথে এতদিন এত সব ঘটনা ঘটেছে। কিন্তু আকবর কবিরাজের এই সকল বিষয় ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি। আকবর যখন কবিরাজের কাছে গিয়েছিল, সকল ঘটনা বলেছিল, তখন কবিরাজ তাকে বলেছিল যখন কবর থেকে মাথা তুলে আনতে গিয়েছিল সেখান থেকে খারাপ কিছু জিন তার পিছু নিয়েছে, যার ফলে এসব ঘটনা ঘটছে। এরপর কবিরাজ 18 এপ্রিল আকবরকে তার কাছে আসতে বলে। সেদিন তার সমস্যার সমাধান করবে বলে তাকে আশ্বস্ত করে। 18 এপ্রিল রাত্রি ছিল অমাবস্যার রাত। সেই রাতেই সেই ভয়ানক জিনকে দিয়ে সেই কবিরাজ তুলা রাশির 2জন জাতককে বলি দেবার কথা বলেছিল। সেই রাতে আকবর যখন কবিরাজের কাছে যায়, কবিরাজ তার সমস্যার সমাধান করবে বলে তাকে নিয়ে আসে। এমন সময় সেই কবিরাজ আকবরের মাথা তার দেহ থেকে এক কোপে আলাদা করে সেই শয়তানকে বলি দেয়। এরপর সেই শয়তান জিনটি কবিরাজকে সাহায্য করে। সেই জিনটি কবিরাজকে সাহায্য করার শেষে তার প্রাপ্য আরেকটি বলি চায়, কিন্তু সেই কবিরাজ সেই জিনটিকে আরেকটি বলি দিতে অস্বীকার করে। এর ফলে সেই জিনটি সেই কবিরাজের উপর ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সেই সময় জিনটি কবিরাজে কিছুই করতে পারে না। কবিরাজটি সে রাতে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে বেঁচে যায়, কিন্তু আজ আর সেই কবিরাজের রক্ষা হয়নি। সেই শয়তান জিনটি কবিরাজকে আজ মেরে ফেলেছে। হুজুর, আকবর তার পাপের শাস্তি পেয়েছে, এমন মৃত্যুই তার প্রাপ্য ছিল। এই বলে সেই জিনটি আমাকে বিদায় জানিয়ে চলে যায়। আকবরের পাপ আজ তাকে ধ্বংস করেছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। হুজুরের এসব কথা শুনে আমি আর মঈন দুজনেই কান্নায় ভেঙে পড়ি। এরপর থেকে মঈন তার শয়তান ছেলের কথা ভুলে যায়।
এই ঘটনাটি আমরা 4 বন্ধু ছাড়া কেউ জানতো না, সেজন্যই আমি এই ঘটনা কোনোদিন কোনো জায়গায় ঘটেছে তা বলিনি। এই বলে দাদা তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি থেকে আমরা চরম একটি শিক্ষা লাভ করতে পারি। কালো জাদু কখনো কারো মঙ্গল ডেকে আনেনি, সবসময় ডেকে এনেছে মানুষের ধ্বংস। এই ঘটনাটার মাধ্যমেই আপনারা উপলব্ধি করুন একজনের ভুলের জন্য কতগুলো মানুষের জীবন ধ্বংস হয়ে গেল। মানুষের সামান্য আত্মতৃপ্তির জন্য এই ভয়ানক কালো জাদুর মতো খারাপ কাজ করে বসে। মানুষ বুঝতে চায় না এর শেষ পরিণতি কি ভয়ানক হতে পারে। তাই সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, কেউ এই ভয়ানক পাপ কাজে নিজেকে লিপ্ত করবেন না, নিজেকে নিজ হাতে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। রাসেল ভাইয়া, আমি ভূত.কমের হয়ে কাজ করতে চাই। ভূত.কমের হয়ে কাজ করতে পারাটা আমার অনেক বড় একটা স্বপ্ন। আমি ভূত.কমে লিখে পাঠানোর জন্য অনেকগুলো ঘটনা সংগ্রহ করেছি। আমি একে একে সবগুলো ঘটনা লিখে পাঠাবো। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। ভূত.কম এভাবে এগিয়ে যাক। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.কমের পাশে থেকে, কাছে থেকে। আসসালামু আলাইকুম। লাজিব ইয়াসির জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাফার, ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ জিয়াদ, আপনাকে আরও একবার, কারণ আপনি একটা চমৎকার ঘটনা আরও একবার আমাদেরকে উপহার দিলেন এবং আপনার এই ঘটনার জন্য আমাদের শোটা আরও অনেক বেশি সুন্দর হয়ে গেল আজকে। থ্যাংক ইউ, এবং আশা করছি ভবিষ্যতেও আপনি আমাদের এরকম ঘটনা উপহার দেবেন, আমাদেরকে ঘটনা পাঠাবেন। আর যারা এভাবে রেগুলার ঘটনা পাঠাবেন, চমৎকার ঘটনা, এরকম কোনো নিয়ম নেই যে একজনের ঘটনা আমরা বারবার পড়ব না। এবং একটা ব্যাপার খেয়াল করুন যে আমাদের এই জিয়াদ যে ঘটনা পাঠিয়েছেন, তিনি কোনো সময় ওয়েট করেননি যে ঘটনাটি পড়া হলো কি না হলো। একটি ঘটনার পর আরেকটা ঘটনা পাঠিয়ে গেছেন। এখন কিন্তু আমরা একে একে তার সব ঘটনাগুলোই পড়ে শোনাচ্ছি। সামনে হয়তো আবারও তার ঘটনা পড়ে শোনানো হবে, এবং সেই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এবং আপনারাও ঘটনা পাঠান আমাদেরকে। আমাদের ঘটনা পাঠানোর নিয়মটি হচ্ছে rasel.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিন। আমরা সব সময় আছি আপনার সাথে, এবং আপনার জন্যই ভূত.com, আপনার জন্যই সবকিছু। এবং আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই এপিসোডটি আপনারা উপভোগ করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 191তম এপিসোড চলছে, এবং 191তম এপিসোডে এসে আমরা অনেক কিছুই ভাবতে পারছি, বলতে পারছি, করতে পারছি, যে আমাদের মনে হচ্ছে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সত্যি সত্যি। এবং আপনারা যেভাবে আগেও আমাদের সঙ্গে ছিলেন, আশা করব সামনের দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পুরনো মিউজিক নিয়ে অনেকে কথা বলেছেন, গত সপ্তাহেও দেখেছি, সবসময় বলছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক মিস করেন। আমরা পুরনো সবকিছুই মিস করি, এবং একই সাথে আমরা নতুনকে বরণও করে নেই। এভাবে আমরা আরও অনেক কিছুই মিস করবো। মানে ভবিষ্যতে দেখবেন যে এখন যে মিউজিকটি যাচ্ছে, আমরা যখন নতুন মিউজিক নিয়ে আসবো, তখন এই মিউজিকটিকেও আপনারা মিস করবেন। আবিদুর রহমান আমাদের সাথে আছেন, বাপ্পি আছেন আমাদের সাথে, মোহাম্মদ আরিফ আছেন আমাদের সাথে, ফাতেমা জান্নাত আছেন আমাদের সাথে, AR আরিফ আছেন, মোহতাসিম অনিম আছেন আমাদের সাথে আছেন মাহিয়া, মৌসহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এখন আমরা সরাসরি কথা না বাড়িয়ে যার ঘটনায় যাব তিনি হচ্ছেন আফনান ভাই। অনেক লম্বা একটা ঘটনা পাঠিয়েছেন আজকে। দেখুন ঘটনাটি কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। এবং ধন্যবাদ আফনান ভাই আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি আফনান ভাইয়ের ঘটনায়। সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি সবসময় চেষ্টা করি যে গ্রাম বাংলার যে চিরাচরিত ভয়ানক ঘটনাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে ব্যতিক্রমধর্মী যেগুলো আমার কাছে মনে হয়, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর এই প্রচেষ্টার ধারাটা আমি সবসময় অব্যাহত রাখার চেষ্টা করেছি, এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজকে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি গ্রাম বাংলায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে
বিভিন্ন মানুষের কাছে মুখে মুখে শোনা যায়। আমরা ওলা বিবি বা ওলা বুড়ির ঘটনা অনেক শুনেছি। এবার এই টাইপের একটু ভিন্ন ধর্মী ঘটনা, যেটা আসলে ওলা বুড়ি না, সেটি অন্য রকমের একটা ব্যাপার। কেউ কেউ হয়তো বা এই রিলেটেড ঘটনা শুনেও থাকতে পারেন, কিন্তু তারপরও বলবো যে এই ঘটনা যেটি আমি এখন বলতে যাচ্ছি সেটি আপনাদের সকলের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। আর গ্রামের ঘটনা তো আমাদের সকলের কাছেই ভালো লাগে, সেটা তো নিঃসন্দেহে বলা যায়। এই জন্য আমি সিংহভাগ ঘটনা গ্রামের বলার চেষ্টা করি। বিশেষ করে গ্রামের ঘটনাগুলো আমার নিজের কাছেও ভালো লাগে, সেটা আপনারা জানেন। তো এখন মূল ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছেন সৌমিত্র রায়। সৌমিত্র রায়ের ঘটনা কিন্তু বেশ কয়েকটি আমি ভূত.কমে উপস্থাপন করেছি আপনাদের সামনে, আপনাদের ভালো লেগেছে। তো এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছিলেন তার স্কুল জীবনের এক বন্ধুর কাছ থেকে। তার নাম হচ্ছে নাফি। আর মূলত এই ঘটনাটি যেখানে ঘটেছে এটি হচ্ছে সাতক্ষীরা জেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি অনেক আগের, মুক্তিযুদ্ধেরও আগের একটি ঘটনা, যার কারণে এক্সাক্ট গ্রামের নাম জানা সম্ভব হয়নি। কিন্তু ঘটনাটি সত্য, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই বিষয়ে মোটামুটি শিওর হওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এক্সাক্ট লোকেশনটা বলাটা সম্ভব হচ্ছে না। ঘটনাটি মূলত একটি ব্যাপার, যেটা হচ্ছে যে একটা রোগকে কেন্দ্র করে, যেটা আমরা অনেকেই সেই রোগের নাম শুনেছি। তো চলুন মূল কথায় ফেরা যাক। যে গ্রামকে নিয়ে ঘটনাটির সূত্রপাত, ওই গ্রামে একটি অনেক পুরনো বটগাছ ছিল। ওই যে হয় না যে বাবা বলেছেন যে তিনি জন্মের পর থেকে বটগাছটি এমনই দেখছেন, আবার দাদাও বলেছেন তিনিও জন্মের পর থেকে এমন দেখছেন। এটা আসলে বয়স কত, মানে তার বাবা মানে দাদার বাবাও তিনিও দেখেছেন যে এই গাছটি এমনই আছে। তো এমন বহু পুরনো একটি বটগাছ ওই গ্রামে ছিল। তবে বটগাছটিকে নিয়ে কোনো ভয়ের ঘটনা লোকজনের মধ্যে খুব একটা শোনা যেত না, যে ওই বটগাছে অনেক ভয়ানক কিছু রয়েছে বা এই সেই এই টাইপের কোনো কিছু ওই রকম শোনা যায় না আর কি। তবে বটগাছটি অনেক পুরনো, টুকটাক ভয়ের ঘটনা থাকতে পারে। একবার কি হলো যে সকালবেলা গ্রামের লোকজন দেখলো যে ওই বটগাছের নিচে একটা পাগল টাইপের লোক বসে আছে। সে একজন মহিলা, মানে পাগলি আর কি। তার বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে। গায়ের রং শ্যামলা, চুল উস্কো খুস্কো, তবে মাথার চুল অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল তার। আর পরনে গ্রামের মহিলারা যে ধরনের পোশাক পরে আছে এই টাইপের একটা পোশাক বা এরকম শাড়ি আর কি। গ্রামের মহিলারা ঠিক যেভাবে শাড়ির একটা প্যাচ দিয়ে পরেন ওইভাবেই পরা আর কি। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে সে মেয়েটি একটি মানসিক ভারসাম্যহীন। আর সে বসে বসে এক মনে কিছু বিড়বিড় করে বলছে। বিড়বিড় করে বললেও মোটামুটি পাশ দিয়ে গেলে শোনা যায় যে সে কি বলছে। সে বলছে যে আজকে একটাকে নেব, কালকে ওই গ্রাম থেকে 3টাকে নেব, তারপর ওই গ্রাম থেকে 5টাকে নিব, আবার এই গ্রাম থেকে 2টাকে নেব, এরকম বলছে। তো পাশ দিয়ে যারা যাচ্ছিল তারা তো এই বটগাছের নিচে এরকম কাউকে আগে দেখেনি। হঠাৎ করে সকালবেলা তাকে দেখার পর থেকে তাদের মধ্যে কৌতূহল জন্মায়। তো এদের মধ্যে যারা মাঠে যাচ্ছিল কাজের জন্য, তো তারা কেউ কেউ জিজ্ঞেস করে যে এই মেয়ে তোমার বাসা কোথায়, কোন গ্রামের মেয়ে তুমি? আমাদের গ্রামের কারো মেয়ে বলে তো মনে হচ্ছে না। তখন ওই পাগলি কিন্তু কারো কোনো কথার উত্তর দেয় না। সে তার মতো আপন মনে ওই যে বলেই যাচ্ছে সেই কথাগুলো, আজ এই গ্রাম থেকে একটাকে নিব, কালকে এইটাই নিব, এবার এরকম বলে যাচ্ছে আর কি। তো ওনারা চিন্তা করেন যে হয়তো বা কোনো গ্রাম থেকে পদ চলে আসছে। আবার অনেক সময় কোনো বাড়িতে ওই মানসিক ভারসাম্যহীন লোক থাকলে বাড়িতে অশান্তি, বিভিন্ন কারণে রাতের বেলা অনেক দূরের গ্রামে অনেক সময় এই টাইপের লোকদেরকে মানুষ রেখে আসতো। তো মনে করেছে হয়তোবা কোনো বাড়িতে ছিল, বাড়ির লোকজন তাকে পালতে পারেনি বা তার আচার আচরণে বিরক্ত বা বিভিন্ন সমস্যার কারণে হয়তোবা গভীর রাত্রে আমাদের গ্রামে রেখে গেছে। তো তারা তাদের মতো কাজে চলে যায়। এটা নিয়ে আসলে খুব একটা বেশি তাদের মাথা ঘামাতে হয়নি, কারণ হলো ওই পাগলি কাউকে বিরক্ত করতো না।
কারো বাড়িতে খাবারও চাইতে যাইতো না, কেউ খাবার মানে যে তাকে যে সাধবে যে খাবার খাওয়ার জন্য, কারণ সে কখনোই কারো কাছে খাবার চায়নি, কোনো বাড়িতে যায়ও নাই, এই জন্য মানুষকে সে বিরক্ত করতো না। আর মানুষের মনেও তার বিষয়ে খুব একটা আগ্রহেরও সৃষ্টি হতো না, বিরক্তও সৃষ্টি হতো না, মানে বিরক্তির উদ্রেকও হতো না, কারণ সে তাকে বিরক্ত করতো না। এই জন্য ওই পাগলি পাগলির মতো আছে, গ্রামের লোকজন গ্রামের লোকজনের মতো আছে। তবে একটা বিষয় দেখা যেত যে সকালবেলা পাগলিকে দেখা গেছে, দুপুরবেলা দেখা যায় না, অথবা সকালবেলা দেখা যায় না, দুপুরবেলা আছে, আবার বেলা নাই, আবার গভীর রাতের বেলা ওদিক দিয়ে যদি কেউ আসে দেখে ওই পাগলি বট গাছের নিচে ঝিমুচ্ছে। তো সবসময় যে দেখা যেত তা না, মাঝে মাঝে কোথাও চলে যেত। তখন গ্রামের লোকজন চিন্তা করেছে হয়তোবা তারও তো ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমাদের গ্রামের কারো কাছে খাবার চায় না, পাশের গ্রামে ঘুরতে যায়, সেখানে হয়তোবা খাবার চায়, সেখান থেকে খেয়ে আসে। তো এই বিষয়টাও আসলে অস্বাভাবিকভাবে কেউই নেয়নি। তো এভাবে চলছিল প্রায় 2 থেকে 3 সপ্তাহ এভাবে চলে যায়। এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। ওই গ্রামের একজন ব্যক্তি, তার নাম জানা যায় না, তো উনি কোনো কারণে বেশ রাত করে বাড়িতে ফিরছিলেন। তো যখন রাত করে ফিরছিলেন, ওই রাত ছিল একদম ভরা পূর্ণিমার রাত। তো উনি যখন ওই বটগাছের কাছে আসছেন, বটগাছ থেকে একটু দূরে, মানে খুব যে দূরে তাও বলা যাবে না, মানে সামান্য একটু দূরে, মানে বটগাছের নিচে কি হচ্ছে না হচ্ছে সে রাস্তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারবে, এবং যে কেউ হেঁটে গেলে বুঝতে পারবে, মানে এত মানে নিকট দূরত্বে বটগাছ এবং রাস্তার ব্যবধান আর কি। তো বটগাছটা রাস্তা থেকে একটু নিচ দিকে, মানে ঢালুর দিকে, আর রাস্তাটা উঁচু মাটির রাস্তা। তো উনি যাচ্ছেন, তো উনি যাওয়ার সময় দেখেন যে এই পাগলি এখন আর এক মনে কিছু বলছে না, সে তার মতো করে নাকি সুরে কান্নাকাটি করছে, এবং সে দেখতে পাচ্ছে যে ওই পাগলি এবার আর সেই আগের শাড়িটা না, আগের শাড়িটা একটু কালারফুল শাড়ি ছিল বা এক কালারের শাড়ি ছিল, কিন্তু এবার সে সাদা শাড়ি পরে বসে আছে, এবং সে এমন ভাবে বসে আছে যে মানে ওই হাঁটু করে, এবং 2 হাত দিয়ে হাঁটুটা জড়িয়ে ধরে রেখেছে, এবং মাথা দিয়ে মানে মাথা হাঁটুর উপরে দিয়ে রেখেছে, চুলগুলো সামনের দিকে, এবং সে কান্নাকাটি করছে। পাগলিকে কিন্তু তারা এর আগেও দেখেছে, একদম ভদ্র একজন মানে পাগলি হিসাবেই তাদের কাছে পরিচিত ছিল, এবং তার চেহারা কিন্তু একদম স্বাভাবিক ছিল। স্বাভাবিক বলতে ঠিক 25 থেকে 30 বছর বয়সী মেয়েদের চেহারা যেরকম হয়, কোনো অস্বাভাবিকতা ছিল না। সে দেখতে সে সুন্দরীও ছিল না, কুৎসিত ছিল না, অ্যাজ ইউজুয়াল আর কি। তো উনি চিন্তা করে যে আরে এই মেয়েটা কথা বলে, তো এখন কান্নাকাটি করছে, নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে। এখন তাকে তার মানে তার মনের মধ্যে আসলে মায়া সৃষ্টি হয়েছে যে মেয়েটা কান্নাকাটি করছে, ক্ষুধা পেয়েছে, আমার বাড়ি তো কাছেই, দেখিও যদি খেতে চায় তাহলে আমি খাবার এনে দেব। এই চিন্তা করে সে ওই পাগলির কাছে গেছে, কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে এই পাগলি, মানে তার নাম জানতো না কেউ, আর কোনো কথার উত্তরও সে দিত না। তখন ওই পাগলি বলেই তাকে ডাকতো। তো জিজ্ঞেস করছে এই পাগলি, কান্দিস কেন? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে আমাকে বল, আমি খাবার এনে দিই। এরকম বারবার বলছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তো কয়েকবার বলার পরে সে বিরক্ত হয়, ওই লোকটা বিরক্ত হয়ে বলে, আচ্ছা না খেলে নাই, এতবার তোরে বললাম তুই উত্তর দিলি না, আমি গেলাম। তখন ওই পাগলি হঠাৎ করে তার কান্না থামিয়ে দেয়, এবং কান্না তখন থামিয়ে দিয়েছে। ওই লোকটি কিন্তু যাওয়ার জন্য 2 কদম বেরিয়েছে, মানে আগিয়েছে আর কি বাড়ির দিকে। তখন পাগলির কান্নার শব্দ যখন থেমে যায়, তখন ওই লোকটি চিন্তা করে হয়তো পাগলি এখন তাকে কিছু বলবে, এই জন্য তিনি থামেন এবং পাগলির দিকে ঘুরে তাকান। ভরা পূর্ণিমা, গাছের নিচে যদিও পূর্ণিমার আলো কম পড়ছিল, তারপরও স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি পাগলির দিকে তাকিয়ে যেটা দেখতে পান, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না, প্রচন্ড ভয় পান দেখে। উনি দেখেন যে এই যে কয়েক সপ্তাহ ধরে যে পাগলিকে উনি দেখছেন, যে চেহারায় দেখছেন, এখন আর তার সেই চেহারা নেই। তার সমস্ত শরীর, মুখমণ্ডল, হাত যতটুকু দেখা যাচ্ছে, পায়ের গোড়ালি যতটুকু দেখা যাচ্ছে, বড় বড় ফোড়া হয়েছে, মানে আমরা অনেকে এটাকে গোটা বলি। তো এই জিনিসগুলো হয়েছে, এবং তার চোখ দুটো অদ্ভুত রকমের জলজল করছে। কোনো মানুষের চোখ এভাবে জলজল করে না, এবং চেহারাটা খুবই
ভয়ঙ্কর হয়ে গেছে। মানুষের চেহারার মধ্যে যদি অসংখ্য ফোড়া হয় পুরো মুখমণ্ডল, তাহলে কেমন দেখা যাবে? ঠিক তেমন দেখা যাচ্ছে। এবং এটা দেখার সাথে সাথে ওই লোকটি বলে ওঠে, ওরে বাবার এ কি দেখলাম রে, আল্লাহ গো বাঁচাও। এই বলে উনি দিয়েছে দৌড়। ওনার বাসাটা খুব বেশি দূরে ছিল না। উনি চিৎকার করতে করতে বাসায় গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে এই ঘটনা, আমি তো এই যে ওই পাগলিকে এই অবস্থায় দেখেছি। তো ওনার পাশের যে ঘর বাড়ি ছিল তারা ওনার চিৎকারে চলে এসেছে বাড়ির উঠোনে। তারা জিজ্ঞেস করে কি হয়েছে, তো উনি বলেন যে এই ঘটনা, আমি পাগলিকে এইভাবে দেখেছি। তখন কেউ কেউ বলে যে সর্বনাশ, এই পাগলির নিশ্চয়ই বসন্ত হয়েছে, আর এই বসন্ত হওয়ার কারণে ওর এই চেহারা এবং শরীরের এই অবস্থা হয়েছে। কয়েকদিন আগেও তো দেখলাম ও ঠিক ছিল, হঠাৎ করে আজকে রাত্রে তুমি কেন ওর এই অবস্থায় দেখলা? তখন গ্রামের আরো কয়েকজন বলে, ও তো এইভাবে বিভিন্ন গ্রামে চলে যায়, এই দেখা যায় এই দেখা যায় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, নিশ্চয়ই অন্য গ্রাম থেকে এই ছোঁয়াচে রোগটা আমাদের গ্রামে সে নিয়ে এসেছে। এখন তো আমাদের কারো আর বাঁচবার উপায় নাই, এখন কি করা যায়? এর মধ্যে কেউ কেউ বলে ঠিক আছে সকালবেলা দেখা যাক কি করা যায়। তার মধ্যে একজন বলে ওঠে, না, সকালের অপেক্ষায় থাকা যাবে না, কারণ যদি এই রোগটি আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে তো সবার জন্য বিপদ। যা করার এখনই করতে হবে, চলো সবাই মিলে যাই। তখন গ্রামের আরো লোকদেরকে ডাকা হয়, সবাই মিলে সেই বট গাছের নিচে যায়। বট গাছের নিচে গিয়ে দেখে সত্যি সেই পাগলি বসে আছে, কিন্তু এবার সে কাঁদছে না, সে বসে বসে গোঙাচ্ছে এবং তার দুই হাত দিয়ে তার মুখমণ্ডলটাকে ঢেকে রেখেছে। এবং এই যে দুই হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখেছে, হাতে যে বড় বড় গোটা হয়েছে, মানে ফোড়া হয়েছে বসন্ত হলে যেরকম হয় ঠিক তেমন। এদিকে লোকজন এসে ওই পাগলিকে দেখে যে সত্যি যে লোক তাকে দেখে ভয় পেয়েছিল সে ঠিকই বলেছে। এর মধ্যে একজন ওই পাগলিকে বলে ওঠে, এই পাগলি, তুই এই রোগ বাধাই নিয়ে এখানে আসছিস, এখন তো আমাদের সবাইরে মারবি, যা তাড়াতাড়ি ভাগ এখান থেকে, এই গ্রাম থেকে বিদায় হ। পাগলি কোনো কথার উত্তর দেয় না। সে এই লোকজনের আসার শব্দ পাওয়ার পর থেকে সে গোঙাতে থাকে, এক ধরনের গোঙানির আওয়াজ, কিন্তু কোনো কান্নাকাটি না। তো এইভাবে লোকজন একজন একজন করে বলছে, কয়েকজন সম্মিলিতভাবে বলছে পাগলি তার স্বভাব সুলভ আচরণ, তার আসার পর থেকে সে কারোর সাথে কথা বলে নাই, নিজের মনে বিড়বিড় করে কথা বলেছে, এবার তো বিড়বিড়ও করছে না। তো এর মধ্যে একজনের মেজাজ হয় প্রচন্ড গরম। তার নামটা এক্স্যাক্টলি বলা যায় না, তবে যতটুকু শোনা যায় তার নাম তাজুল, তাইজুল বা এই টাইপের একটা নাম। এক্স্যাক্ট নামটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, তো ধরে নিলাম তার নাম তাইজুল। তো এই তাইজুল যে লোকটা, সে খুব সুঠামদেহী, উঁচু লম্বা। উনি ছিলেন একজন দিনমজুর, খুব কঠোর পরিশ্রম করতে পারতেন আর খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো উনি এগিয়ে এসে ওই পাগলিকে কয়েকটা প্রশ্ন করে, এই তুই এখন বল, তুই কোন গ্রাম থেকে আসছিস? এতদিন তো বহু জিজ্ঞেস করছি আমরা, তোর নাম কি, তোর বাড়ি কোথায়, কোন গ্রামের তুই, কোনো কথা বলিস নাই, আজকে বল যে কোত্থেকে আসছিস। তো পাগলির স্বভাব সুলভ আচরণে এবারও সে কোনো কথার উত্তর দেয় না। তখন এই তাইজুলের মেজাজটা হয় প্রচন্ড গরম। একে তো বসন্ত রোগ বাধায় নিয়ে আসছে, আর একটা ছোঁয়াচে রোগ, আর গ্রামে তো এই বসন্ত রোগ একবার হলে তখন পুরো গ্রাম ধরে সাফ হয়ে যাবে, এমন একটা ভয় সকলের মধ্যে ছিল। ওই তাইজুল মেজাজ গরম করে সে কি করেছে, তার পায়ের কাছে থাকা একটা ঢিল, মাটির একটা ঢিল, সেটা হাতে নিয়েছে। হাতে নিয়ে ওই পাগলির দিকে ছুঁড়ে মেরেছে। তবে পাগলির মাথায় বা শরীরের তেমন কোনো জায়গায় না লাগলেও পায়ের গোড়ালিতে গিয়ে আঘাত লেগেছে। আর গোড়ালিতে গিয়ে আঘাত লাগার সাথে সাথে মানে এই যে গোঙাচ্ছিল, মুহূর্তের মধ্যে তার গোঙানি থেমে গেছে এবং থেমে যাওয়ার সাথে সাথে সে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং মুখের উপর থেকে হাত সরিয়ে ফেলে। তখন তার এই চেহারা দেখে উপস্থিত সকলেই প্রচন্ড ভয় পান। কয়েকজন মহিলাও সেখানে আসছিলেন, তারা তো পাগলির ওই চেহারা দেখে ইনস্ট্যান্ট সেন্সলেস হয়ে পড়ে যান। উপস্থিত সকলে ভয় পেয়েছেন। আর ওই অবস্থায় পাগলি উঠে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে, আমার গায়ে আঘাত করলি, গ্রামের তো অল্প কয়েকজনকে নিতে চেয়েছিলাম, এবার সবগুলা ভুগবি, সবগুলা মরবি। এই কথা বলার সাথে সাথে পাগলি ওখান থেকে দৌড় দেয়।
উপস্থিত যারা পাগলির দৌড় দেখেছে, অদ্ভুত রকমের দৌড়, কোনো মানুষ এভাবে দৌড়ায় না। সে লাফাচ্ছিল না, হাঁটছিল না, দৌড়াচ্ছিল না, মানে এর মধ্যবর্তী এমন একটা উপায়, সে ওখান থেকে সরে যাচ্ছিল কিন্তু সে কিন্তু উড়েও যাচ্ছিল না। মানে তার ওই সরে যাওয়া দেখেই অনেকেই বুঝে ফেলেছিল যে আসলে এটা কি মানুষ না অন্য কিছু। পাগলি কি করে, ওই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য যে পথ, সে পথ দিয়ে সে সরে যায়। তো অনেকের কাছে হারিকেন ছিল, তাদের আলো ছিল, কারণ ওইটা তো ভরা পূর্ণিমার রাত ছিল আর কি। তো পাগলি ওই সময় কিন্তু সাদা কাপড় পরা। তো পাগলি কি করে, ওই যে নদীর দিকে চলে যাচ্ছিল, এতটুকু দেখেছে যে সে নদীর দিকে চলে গেল, আস্তে আস্তে মিলিয়ে গেল খুব দ্রুততার সাথে, মানে অদ্ভুত গতিতে সে এগিয়ে চলে যায়। এরপরে সবকিছু স্বাভাবিক। তো যে যতই ভয় পাক, একদম প্যারানর্মাল কোনো ব্যাপার যে এটা কিন্তু আসলে সামনাসামনি ঘটে নাই। সকলে চিন্তা করেছে যে পাগলির তো বসন্ত রোগ হতেই পারে, এটা তো আর অ্যাবনর্মাল কিছু না। এর মধ্যে কেউ কেউ বলেছে যাক আপদ বিদায় হয়েছে নিজে থেকে, আমরা তো আর তাকে হত্যা করিনি, আমরা তো চাইলে তাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতাম নিজেরা বাঁচার জন্য, কারণ এটা তো থানা পুলিশ হইতো না, এই পাগলির কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর কেউ জানে না, আমরা গোপন রাখলে তো কোনো সমস্যা হইতো না, আমরা তেমন কিছু করি নাই, ও নিজের থেকে চলে গেছে, আপদ বিদায় হয়েছে। এটা এরকম কথা বলতেছে উপস্থিত কিছু কিছু লোকজন। তো যে যার বাড়িতে চলে যায়। তো এর পর থেকেই মূলত সমস্যা। ওই দিন সকালবেলা গ্রামের কারো মধ্যে প্যারানর্মাল কোনো বিষয় বা কোনো রোগের কোনো উপসর্গ দেখা যায়নি। ওই যে তাইজুল, যে লোকটির কথা বলা হলো, তো উনি তো দিনমজুর ছিলেন, সারাদিন পরিশ্রম করার পরে বিকেলবেলা বাসায় এসেছেন। আর সন্ধ্যার পরেই সাধারণত গ্রামের লোকজন, বিশেষ করে ওই গ্রামের লোকজন ঘুমিয়ে পড়তো, আবার ভোরবেলা উঠতো। তো উনি রাতের বেলা খাবার খাওয়ার জন্য যখন ওই হারিকেনের আলোতে একটা ছোট পাত্র থাকে না, আগে হাত ধোয়, আমরা হাত ধুই আর কি, যেটাই আমাদের এখন তো বেসিনে হাত ধুই, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এখনো ওই যে পাত্রে, মাটির পাত্র হোক বা অন্য কিছু হোক, সেটাই হাত ধোয়। তো উনি যখন হাত ধুচ্ছেন, হঠাৎ করে উনি লক্ষ্য করেন ওনার হাতের আঙ্গুলের ফাঁকে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছেন যে সারাদিন তো কাজ করেছেন হাত দিয়ে, ভারী কাজ, ওই দিন আবার উনি ওই কুঠার চালিয়েছেন, মানে কুড়াল চালিয়েছেন কাঠের উপরে, এই কারণে হয়তো অনেক সময় ফোসকা পড়তে পারে। তো উনি শুরুতে বিষয়টা গুরুত্ব দেন নাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। সকালবেলা উনি দেখতে পান ওনার হাত এবং পায়ে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি এটা দেখার সাথে সাথে ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে এই দেখো তো আমার হাত পা এগুলা কি। তো ওই তাইজুলের স্ত্রী দেখেই তো বলে যে সর্বনাশ, তোমার তো বসন্ত হয়েছে। এই কথা শোনার পরে তো তাইজুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে তাইজুলের বসন্ত হয়েছে, গ্রামের লোকদের মুখে মুখে এটা রটে যায় অল্প সময়ের মধ্যে, এবং সকলে বুঝে ফেলে যে গ্রামে বসন্ত ছড়িয়ে গেছে, এবং এর প্রথম রোগী হচ্ছে তাইজুল। তখন ওই গ্রামের লোকজনের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে আচ্ছা, এত লোক বাদ দিয়ে তাইজুলেরই কেন এটা হলো? কারণ ওই পাগলিকে তাইজুল আঘাত করেছিল, এই কারণেই হয়তো তাইজুলের এটা হয়েছে। আসলে কি ওই পাগলিটা মানুষ না অন্য কিছু, এটা কিন্তু তখনও মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, নিশ্চিত না যে ওই পাগলিটা মানুষ না অন্য কিছু। ওই দিনের মধ্যেই তাইজুলের সমস্ত শরীর এই বসন্তে ভরে যায়, প্রচন্ড চিৎকার চেঁচামেচি, এবং রাতের বেলা তাইজুল মারা যায়। কোনো ধরনের কোনো চিকিৎসার সুযোগ হয়নি। আর ওই সময় বসন্তের এরকম চিকিৎসা ছিল না, যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না। তাইজুল মারা যায়। এরপরে গ্রামের বিভিন্ন ঘরে এই বসন্তের লক্ষণ দেখা দেয়, যার হচ্ছে আস্তে আস্তে সমস্ত শরীরে হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। এই সমস্যা যখন শুরু হয় তখন গ্রামের লোকজন তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা জানে এই রোগে যদি এই গ্রাম আক্রান্ত হয়, পুরো গ্রাম কিন্তু একদম সাফ হয়ে যাবে। তখন গ্রামের লোকজন পরামর্শ করে কি করা যায়, এইভাবে তো চলতে দেওয়া যায় না, যেহেতু বিষয়টা সবেমাত্র শুরু, এখনই বিষয়টা থামাতে হবে। এই কারণে তারা কি করে, তাদের পরিচিত, তার নাম ডাক বেশ ভালোই ছিল, বিভিন্ন ঝাড়ফুঁক, কবিরাজি চিকিৎসা
জিন সংক্রান্ত বিষয়ের চিকিৎসা, বেশ নাম করা একজন কবিরাজ ছিল, তাদের 2 গ্রাম পরে। তো সেই 2 গ্রাম পরে তারা সেখানে যায় এবং যার পরে তাকে বলে যে এই ব্যাপার। তখন ওই লোকটি বলে যে আসলে আমি এর আগে বসন্ত রোগের চিকিৎসা তো সেভাবে করিনি, এই বিষয়ে আমার জানাশোনা কম, আমি অন্য রোগের চিকিৎসা করছি, তবে আমি এটা পারবো। তার জন্য আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, সেই ঘরে আমার বেশ কিছু রিচুয়াল আছে, সেগুলো আমাকে করতে হবে। গ্রামের লোকজন বলে কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। গ্রামের লোকদের দুর্বলতার সুযোগে ওই যে কবিরাজ সে বলে ওঠে যে তাকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে। গ্রামের লোকজন বলে আমরা সবাই মিলে সেটা দিব, কোনো সমস্যা নেই। কবিরাজও আসে, সে তার ট্রিটমেন্ট শুরু করে। তো 1 দিন 2 দিন 3 দিনের মাথায় সকালবেলা কবিরাজ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো আশেপাশের লোকজন চলে আসছে, আসার পর বলে যে কি ব্যাপার, কি হয়েছে? বলে যে তোমাদের জীবন বাঁচাতে গিয়ে আমি তো এখন মরতে বসেছি। বলে কেন? বলে এই দেখো আমার হাতে বসন্ত দেখা দিচ্ছে। গ্রামের লোকজন দেখে আসলেই তো তাই। তখন কবিরাজকে বলে যে আপনি এখানে সমাধানের জন্য এসেছেন, আপনি কিভাবে এই রোগে আক্রান্ত হলেন? তখন তিনি বলছেন যে গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি একজন মহিলা, এই মহিলা তার সমস্ত শরীরে এই বসন্ত হয়েছে, ভয়ানক তার চেহারা, সাদা শাড়ি পরা, এবং আমাকে বলছে যে তুই কাজটা ভালো করিস নাই, তুই এই গ্রামে আসছিস, গ্রামের লোকদের সাথে তুইও মরবি। মানে ওই মহিলা সে কিন্তু স্বপ্নে বলেনি যে তুই এখান থেকে চলে যা, সে সরাসরি বলেছে তুই মরবি। তখন ওই কবিরাজ বলে যে আমি এই চিকিৎসা করতে পারবো না, কারণ এই গ্রামে বসন্ত বিবির আবির্ভাব ঘটেছিল এবং তোমরা যেটারে পাগলি মনে করে আঘাত করেছো, এইটা আসলে ছিল বসন্ত বিবি, এটা কোনো পাগলি ছিল না, এটা কোনো মানুষ ছিল না। আর আমি মূলত এই বিষয়ে খুবই অনভিজ্ঞ ছিলাম, আমি চিন্তা করেছিলাম হয়তো এমনিতেই কিছু হয়েছে, এই সুযোগে তোমাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া আমার একটা পরিকল্পনা ছিল, এই জন্য আমি মিশামিশি এখানে ট্রিটমেন্ট করছি। কিন্তু আসলে এই বিষয়টার গভীরতা আমি বুঝতে পারি নাই। এখন আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, তোমরা অন্য কোনো ভালো কবিরাজ টবিরাজ দেখো, আমি এখান থেকে চললাম। শোনা যায় যে উনি চলে যাওয়ার কয়েকদিনের মাথায় এই বসন্তে আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো কবিরাজ তো চলে গেল, এখন তো গ্রামের লোকজনের চিন্তা আরো বেড়ে গেল, কি করা যায় কি করা যায়। ওই সময় গ্রামে ওরকম ভালো কোনো আলেমও ছিলেন না এই বিষয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। এদিকে গ্রামের কিন্তু বিভিন্ন ঘরে এই বসন্তের প্রকোপ দেখা দিয়েছে, কেউ মারাও যাচ্ছেন, বিশেষ করে যারা একটু বয়স্ক তারা আক্রান্ত হলেই মারা যাচ্ছিলেন। এর মধ্যে কি হয়, ওই গ্রামের একজন মাতব্বর আমরা যেটাকে বলি আর কি, বেশ প্রভাবশালী একটা পরিবার, ওনারা শুরু থেকেই বেশ আইসোলেটেড ছিলেন, তাদের বাড়িতে কাউকে আসতে দিতেন না, ওনারাও পারতপক্ষে বাইরে যেতেন না এবং নিজেরা নামাজ কালাম পড়ছিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো ওই বাড়ির যিনি মাতব্বর, ওনার যে ছেলে, ওনার ছেলে পরিণত বয়স্ক ছিল, তাকে বিয়েও দিয়েছিলেন, বছর 2-1 হলো। তো সেই ঘরে তার একটা নাতি জন্ম নেয়। তো ওনার যে বেটার বউ মানে ছেলের ওয়াইফ সকালবেলা তার বাচ্চার শরীরের দিকে তাকিয়ে দেখতে পান তার বাচ্চার হাতে এবং পায়ে ছোট ছোট ফুসকুড়ির মতো, মানে ছোট ফোড়া, একদম ছোট আর কি। উনি তো এটা দেখেই একদম চিৎকার চেঁচামেচি কান্নাকাটি যে আমার ছেলের বসন্ত হয়েছে। এখন পরিবারের বড় কারো হলো না, এত ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, তার বয়স ছিল 6 থেকে 7 মাস। তো পরিবারের প্রথম একটা নাতি হয়েছে, পরিবারের সকলের আনন্দ ছিল, কিন্তু তার বসন্ত হয়েছে এইটা শোনার সাথে সাথে এবং দেখার সাথে সাথে সকলের মনে ভয় ঢুকে যায় এবং সকলেই শোকে কাতর হয়ে পড়েন। নিজেদের চিন্তা না, নাতির চিন্তায় তার দাদা দাদির অবস্থা শোচনীয়। এদিকে এই বাচ্চার মা তো কান্নাকাটি করছে এবং তার শ্বশুরকে বলছে যে আব্বা আপনি যেভাবেই হোক এই সমস্যার সমাধান করেন, আর একটা মানুষ যেন মারা না যায়, আর আমার ছেলে যে কোনোভাবে যেন সুস্থ হয়, আপনি ব্যবস্থা করেন।
এদিকে নিজের নাতির একমাত্র নাতি, তখনও ওনাদের পরিবারে অন্য ছেলে মেয়েদের কোনো সন্তানাদি হয়নি, ওনার বড় ছেলের ঘরের প্রথম সন্তান। এখন উনিও তো চিন্তাগ্রস্ত যে কি করা যায়, কি করে, বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। তখন উনি বলছেন যে যেভাবেই হোক এটার সমাধান আমাকে করতে হবে, দেখি কি করা যায়। আমি আজকেই চারদিকে খবর নিচ্ছি যে কোথায় ভালো একজন লোক পাওয়া যায় যিনি এই সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারবেন এবং এই বিষয়ে যার অভিজ্ঞতা আছে। সারাদিন খবর নেওয়া হয়, ওই গ্রামে কেউ আসতে রাজি না, যারা টুকটাক জানে কেউ আসতে রাজি না, কারণ চারদিকে উঠে গেছে ওই গ্রামে বসন্তের প্রকোপ দেখা দিয়েছে। আর ওই গ্রামে যারা সুস্থ ছিলেন অনেকেই তো তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছেন, তাদের মাধ্যম দিয়ে খবর উঠে গেছে যে সেই গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে গেছে। এখন সারাদিনে কোনো খবর আসে না, অবশেষে রাতের বেলা খবর আসে তাদের গ্রাম থেকে প্রায় 5-6 গ্রাম পরে একজন অতি বয়স্ক কবিরাজ আছে, বয়স অনেক হয়ে গেছে, 80-90 এরকম বয়স আর কি তার। তো এখন উনি হাঁটাচলা করতে পারেন, তবে খুব বেশি হাঁটাচলা করতে পারেন না আর কি, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ওই লোক নাকি অনেক আগে এই টাইপের কোন চিকিৎসা করেছিলেন। এখন রাত হয়ে গেছে, গ্রামের লোকজন তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এই কারণে ওই মেম্বার বা মাতব্বর যিনি, উনি সিদ্ধান্ত নেন উনি সকালবেলা যাবেন। এদিকে দিনের এই দীর্ঘ সময়ে নাতির শরীরে কিন্তু বেশ ভালোই এই বসন্ত রোগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বাড়িতে তো মানে কান্নাকাটি, বিশেষ করে ওই ছোট বাচ্চার মা, সে তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পর পর মূর্ছা যাচ্ছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলের শোকে। ছেলে কিন্তু তখনও মারা যায়নি, কিন্তু ছেলের বসন্ত হয়েছে, এই শোকে তার অবস্থা খারাপ। এদিকে সকাল না হলে তো সেখানে যাওয়া যাচ্ছিল না, তখন সকলকে মানে বলেন যে সকাল পর্যন্ত অপেক্ষা করো, আমি অবশ্যই সকাল হলেই ইনশাল্লাহ রওনা দিব। ওই রাতে আর একটা ভয়ানক ঘটনা ঘটেছে, সেটা হলো সন্ধ্যার পরে ওই যে ওই গ্রামের পাশে যে নদী রয়েছে, ওই নদী দিয়ে একটা নৌকা আসছিল, তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে আর কি, মানে নদীর এপার ওপার হচ্ছে না, তারা ওই নৌকা বেয়ে তীর ঘেঁষে যাচ্ছিল। তখন ওই নৌকায় 4 থেকে 5 জন লোক ছিল, মাঝি ছাড়া। হঠাৎ করে তারা দেখতে পায় যে নদীর অপর পাশে, মানে তাদের গ্রামের পাশে না, অপর পাশে বেশ লম্বা একটা নারী অবয়ব, সাদা শাড়ি পরা, শাড়ির আঁচলটা অনেক লম্বা এবং তার চুলগুলো অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল। তখন তারা দেখতে পায়, মানে ওই চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, ওই নারী অবয়বের সমস্ত শরীরে বড় বড় মানে ফোড়া উঠেছে, মানে এই যে বসন্ত রোগের যেই লক্ষণ আর কি। এবং সেই অবয়বটি তাদেরকে বলছে, সব মরবি, কোনো চেষ্টা করে লাভ নাই, একটাকেও বাঁচতে দিব না, আমার গায়ে আঘাত করেছিস, আমি এর শোধ নিয়েই ছাড়বো, আমি তো অল্প কয়টাকে নিতাম, তোদের সব কয়টাকে নেব। তো এইটা যে দেখেছে তারা, নৌকার মধ্যে তো তাদের মানে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়, সবাই জোরে জোরে দোয়া কালাম পড়ছে, ওই নৌকা আগাচ্ছে, অপর পাশে ওই অবয়বটাও আগাচ্ছে, আগাতে আগাতে একটা সময় হঠাৎ করে ওই অবয়বটি মনে হলো বাতাসে মিলিয়ে গেল। তো এটা কিন্তু ওই রাত্রি তারা দেখেছিলেন, যে রাত্রে গ্রামের ওই মাতব্বরের বাড়িতে মানে উনি পরামর্শ করছেন সকালবেলা উনি যাবেন একটা জায়গায়। তো ওই রাত্রেই ওই যে যারা নৌকাতে ছিলেন, বিশেষ করে মাঝি, আর এক গ্রামে তাদেরকে নামিয়ে দিয়ে ফেরত এসে রাতের বেলায় ওই মাতব্বরকে জানান যে এ ধরনের ভয়ানক ঘটনা তিনি দেখেছেন। এতে করে মাতব্বর আরো চিন্তিত হয়ে পড়ে, ওনার কাছে মনে হচ্ছিল যে কেন রাতের বেলায় রওনা দিলেন না। সকালবেলা উনি সহ আরো কয়েকজন গ্রামের লোকজনকে সাথে নিয়ে উনি সেই গ্রামে রওনা দেন। মেঠো পথ, প্রায় ঘন্টা 2 লেগে যায় পায়ে হেঁটে সেই গ্রামে পৌঁছাতে। তো ওই গ্রামে যাওয়ার পর সেই বয়স্ক যিনি ভদ্রলোক কবিরাজ, সেই বাড়িতে তারা যান। যাওয়ার পরে যখন পরিচয় দেন তিনি অমুক গ্রামের মাতব্বর, তখন ওই বয়স্ক ভদ্রলোক তাদেরকে খুবই সমাদর করেন, ওই মাতব্বরের সাথে যারা এসেছেন। গ্রামের আতিথেয়তা বলতে যেটা বোঝায় সেটা করেন। তখন ওই বয়স্ক ভদ্রলোক যিনি কবিরাজ, তিনি বলেন যে কি হয়েছে সব আমাকে বলেন, খুলে বলেন। তখন এই যে পাগড়ির আবির্ভাব থেকে শুরু করে নিয়ে গত সন্ধ্যায় বা সন্ধ্যার পরে যে এই যে নৌকার
লোকদের সাথে যে একটি ঘটনা ঘটেছে সবকিছু সবিস্তরে খুলে বলা হয়। এবং বলার পর তখন ওই লোকটি বলেন যে আমি বুঝতে পেরেছি যে ঘটনাটা কি হয়েছে। মূলত ওই পাগলি না, এটি হলো বসন্ত বিবি। এটি বিভিন্ন জায়গায় এই ভাইরাসটা ছড়ায় দেয়। ও মূলত গ্রামে অল্প কিছু লোকদেরকে হত্যা করতে চেয়েছিল ভাইরাসটা ছড়িয়ে দিয়ে, কিন্তু ওর শরীরে আঘাত করার কারণে খুব ক্ষিপ্ত হয়েছে। এই জন্য গ্রামের লোকজন এই বসন্ত বিবির রোষানলে পড়েছে। এখন গ্রামের প্রত্যেকটাকে হত্যা করার পরিকল্পনা সে নিয়েছে। যাই হোক, আপনারা এসেছেন, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো ভয় নাই। এই বিষয়ের ট্রিটমেন্ট আমার জানা আছে, আমি যাব। এদিকে ওনার বয়স তো অনেক হয়েছে, এটাও বলেন যে আসলে এখন তো অনেক বয়স, হাঁটা চলা করতে তার অসুবিধা হয়, যার কারণে আগের মতো শরীরের সক্ষমতা তার নেই। কতটুকু তিনি পারবেন তিনি বলতে পারেন না, তবে উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। এদিকে উনি যে এই বসন্ত বিবির ট্রিটমেন্টের জন্য যাবেন, তার বাড়ির লোকজন আবার বাধা দেয় যে এত বয়স হয়ে গেছে, আপনি এই কঠিন কাজটা করতে পারবেন না, কারণ এই কাজটা করতে গেলে আপনার শরীরের উপরও একটা ঝুঁকি নেমে আসবে। সেই ঝুঁকিটা কি ইয়াং বয়সে যেভাবে নিতে পারতেন এখন নিতে পারবেন? এমনও তো হতে পারে যে সমস্যা সমাধানের আগেই আপনার মৃত্যু হতে পারে, তখন কি হবে? আর আপনাকে এই অবস্থা আমরা যেতে দেব না, বাড়ির কোনো সদস্য তাকে যেতে দেবে না। তখন উনি বলেন যে জীবনের একদম শেষ দিকে চলে এসেছেন, এতগুলো মানুষের জীবন কিভাবে বাঁচবে আল্লাহর রহমতে সেই বিদ্যা তার জানা আছে। উনি যদি নিজের জীবনকে তুচ্ছ করে এই কাজটি করেন তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। আল্লাহ যদি তার মৃত্যু লিখে রাখেন তো এইভাবেই হবে, আর না হইলে হবে না। এটা পরিবারের সদস্যদেরকে বোঝান যে সারা জীবন মানুষের উপকার করে এসেছেন, এই শেষ বয়সে এসে উনি উপকার করবেন না, এটা হতে পারে না। উনি আল্লাহর উপর ভরসা করে পরিবারের লোকদেরকে সান্ত্বনা দিয়ে সেই মাতুব্বর এবং তার সাথে লোকদেরকে নিয়ে বেরিয়ে পড়েন। তো ওনার চলতে খুব কষ্ট হচ্ছিল, 2 ঘন্টার পায়ে হাঁটার রাস্তা প্রায় 6 ঘন্টা লেগেছিল, কারণ উনি বিশ্রাম নিয়ে নিয়ে একটু একটু করে করে আসতেন। তার ওই রাস্তায় গাড়ি ঘোড়াও চলে না, গরুর গাড়িও নাই, মেঠো রাস্তা, চিকন রাস্তা, যার কারণে পায়ে হেঁটেই আসতে হয়েছিল সেই গ্রামে। প্রায় যখন বিকেল অবস্থা তখন এসে তারা পৌঁছান গ্রামে। পৌঁছানোর পরে তখন ওই যে মাতব্বর বাড়ি, সেই বাড়িতে উনি যান, সেখানে আতিথেয়তা গ্রহণ করেন। এবং গ্রহণ করার পর গ্রামের অনেকেই তাকে বলেছিল যে কোনো মূল্যে আপনি সমস্যার সমাধান করেন, আপনাকে অনেক অর্থ করি আমরা দিব, আমাদের সামর্থ্যে যা আছে, প্রয়োজন আমরা ভিটে মাটি বিক্রি করব, আমরা বাঁচতে চাই। বিশেষ করে গ্রামের মাতব্বর, তার তো অঢেল সম্পত্তি ছিল, তিনি অনেক টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু এই শেষ মুহূর্তে এসে ট্রিটমেন্ট শুরু করার আগে টাকার কথা শুনে ওই মুরব্বীর মাথা গরম হয়ে গেছে। উনি বলেন যে আমি জীবনের ঝুঁকি নিয়ে আসলাম, একটা বারের জন্য কি টাকার কথা বলেছি? আমি উপকার করার জন্য আসছি, আপনি যেহেতু টাকার কথা বলেছেন আমি ট্রিটমেন্ট করব না। এরপরে ওনারা ভুল বুঝতে পারেন, তার কাছে ক্ষমা চান। অবশেষে উনি ট্রিটমেন্ট শুরু করার প্রক্রিয়া সকলকে জানিয়ে দেন। প্রথম প্রক্রিয়া হিসাবে সকলকে বলেন যে আপনারা এক্ষুনি একটা ফ্রেশ পান পাতা নিয়ে আসেন। এমন একটা পান পাতাটা অনেক বড় হতে হবে, কোনো দাগ থাকা যাবে না সেখানে, এবং অল্প বয়স্ক কচি পান পাতা হতে হবে। আপনারা সবাই নিয়ে আসেন, এর মধ্যে থেকে যেটা সবচাইতে ভালো আমি সেইটা নিব। গ্রামের লোকজন সাথে সাথে যে যার বাড়িতে ফেরত যায়। সেখানে পানের বরজ ছিল, সেখানেও লোকজন যায়, তাদের দৃষ্টিতে নিখুঁত যতগুলো ছিল নিয়ে আসে, বিভিন্ন জন নিয়ে এসছে। তো উনি অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে থেকে একটা পান পাতা বেছে নেন। পান পাতা বেছে নেওয়ার পর উনি ওই যেই বাচ্চা ছেলেটা, এই যে মাতব্বরের নাতি, তাকে নিয়ে আসতে বলেন। তাকে যখন নিয়ে আসা হয় তিনি দেখেন যে এই নাতির শরীরে অসংখ্য ইতোমধ্যে কিন্তু এই বসন্তের যে চিহ্নগুলো ফুটে উঠেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চার শরীরে কিন্তু তেমন কোনো যন্ত্রণা হচ্ছে না, এবং সে বেশ স্বাভাবিক। এটা দেখে ওই যিনি মুরব্বী কবিরাজ এসেছেন তিনি হাসেন এবং আলহামদুলিল্লাহ বলেন। এবং এরপরে উনি ওই পান পাতাটা কি করেন, ওই বাচ্চার শরীরে বিভিন্ন দোয়া পড়ছেন, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ওই পান পাতাটা বাচ্চার শরীরে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে যেখানে লক্ষণ দেখা দিয়েছিল সেখানে স্পর্শ করান। স্পর্শ করার পর তিনি বলেন যে আর 1 মিনিট আমি আরেকটু কাজ করব, বিশেষ করে ওই যে উপস্থিত সকলকে বলেন। এরপর আমি সোজা নদীর দিকে হাঁটা শুরু করব।
আপনারা আমার সাথে আসতে পারেন, কিন্তু কেউ কোনো কথা বলবেন না। আমি নিজে যতক্ষণ না কথা বলবো, আমার সাথে কেউ কথা বলবেন না, আপনারা নিজেরাও নিজেদের সাথে কথা বলবেন না। শুধু দোয়া পড়তে থাকেন, যে যেই দোয়া পারেন, বা যে যেই ধর্মের আছেন, অনেকে মুসলিম ছাড়া অন্য ধর্মের আছেন, তারা তাদের যেই তন্ত্রমন্ত্র আছে পড়তে থাকেন। এখন আমরা নদীর দিকে যাব। ঠিক 1 মিনিট উনি আরো কিছু কাজ করেন, করার পরে উনি সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। আর নদীর দিকে হাঁটতে থাকার ঠিক আগ মুহূর্তে উনি ওই পান পাতাটা ভাঁজ করেন। ভাঁজ করে উনি মুখে পুরে দেন নিজের, এবং চাবাতে থাকেন। চাবাচ্ছেন আর নদীর দিকে হাঁটছেন। নদীটা খুব বেশি দূরে ছিল না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। উনি নদীর কাছে আসেন, আসার পর নদীর পানিতে নেমে পড়েন। হাঁটু পর্যন্ত পানিতে নামার পর উনি এই যে পান পাতাটা উনি যে চাবাচ্ছিলেন, এই যে অংশগুলো মুখে রয়ে গিয়েছিল, উনি থুতুর সাথে সেটি পানির দিকে ছুঁড়ে মারেন। উপস্থিত লোকজন যারা ডাঙায় দাঁড়িয়েছিল তারা দেখতে পান যে পান পাতা চাবালে তো সাধারণত, বিশেষ করে সাথে অন্য কোনো উপকরণ যদি দেয়া হয়, লাল আকার ধারণ করে, এবার শুধু পান পাতা চাবালে সবুজ সবুজ আকার ধারণ করে আর কি, থুতুর রং। কিন্তু এই থুতুর রংটা মনে হচ্ছে মিচমিচে কালো, মানে ভয়ানক কালো। এবং উনি যখন থুতু ফেলেছেন, মনে হচ্ছে নদীর পানির বেশ খানিক অংশ, মানে অল্প একটু, মানে থুতু ফেলার পরে বেশ বিশাল একটা অংশ, মানে কালো অংশ, মানে বর্ণ ধারণ করলো পানি। এবং আস্তে আস্তে কালো বর্ণটা পানির সাথে একদম মিশে আবার আগের মানে রং ধারণ করলো নদীর পানির। এরপরে উনি নদী থেকে আরেকটু পানি হাতে নিয়ে উনি কুলি করলেন, ভালো করে মুখ পরিষ্কার করলেন, এবং উঠে আলহামদুলিল্লাহ বললেন যে আপনাদের ইনশাল্লাহ কোনো ভয় নাই, বিপদ কেটে গেছে। এরপরে সকলে ওই যে মাতব্বরের বাড়িতে গেলেন। অদ্ভুত ব্যাপার, মাতব্বরের নাতি মানে অনেকটাই সুস্থ হয়ে গেছে। তার শরীরের যে দাগগুলো, বিশেষ করে যে বসন্তের কারণে যেই ফোড়াগুলো উঠছিল, সেটা মানে ম্যাজিকের মতো মিলিয়ে যেতে শুরু করেছে। তবে ওই গ্রামে আরো যারা এই বসন্ত রোগে আক্রান্ত ছিলেন, বিশেষ করে বয়স্ক লোক যাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, এদের কেউ কেউ মারা গিয়েছিলেন। এছাড়া বাকি যারা বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন, প্রত্যেকেই আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন। এবং এরপরে কিন্তু ওই যে বসন্ত বিবিকে ওই গ্রামের আশেপাশে কেউ কোথাও দেখেনি। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, ওলা বিবির ঘটনা কিন্তু আমরা অনেকে শুনেছি, কিন্তু বসন্ত বিবির ঘটনা আসলে আমার ধারণা যে আমার বলা, আমি তো অনেক ঘটনাই বলেছি, ওলা বিবির ঘটনাও বলেছি, কিন্তু বসন্ত বিবির ঘটনা আমার ধারণা এটাই আমার প্রথম বলা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক আগের ঘটনা হওয়ার কারণে সাতক্ষীরার এক্সাক্ট গ্রামের নামটা বলতে পারিনি। আপনারা যারা ওই এলাকায় আছেন, হয়তো বা এই ঘটনাটি সম্পর্কে আপনাদের জানা আছে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ ভূত.কমের সকল লিসেনারকে, ধন্যবাদ রাসেল ভাইকে। আশা করছি ইনশাল্লাহ এই ঘটনাটি আপনাদের মনে একটি বিশেষ জায়গা করে নিতে সক্ষম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরো কিছু ঘটনা নিয়ে ইনশাল্লাহ আমি উপস্থিত থাকবো। আমার জন্য দোয়া করবেন সকলে। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে পরপর দুটি ঘটনা যাওয়ার পরে আপনারা এক্সপেক্ট করছেন নিশ্চয়ই যে মানে আরো ভালো কিছু আসবে। চেষ্টা করবো আরো ভালো কিছু দেবার জন্য, কিন্তু এই মুহূর্তে আমার ঘুমাতেও ইচ্ছে করছে না। আমরা পরপর দুটি দারুণ ঘটনা শুনেছি, আমরা ভয় প্রায় জড়সড়। এই সময় আমরা সরাসরি চলে যাব আরো একটি অডিও ক্লিপে। চলুন শুনে আসি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদের আনন্দ দেবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ডক্টর শাহিন।
বর্তমানে ঢাকার খুবই নামকরা একটি বেসরকারি হসপিটালে কর্মরত আছি। তো আমি আমার ওয়ার্ক প্লেসের নামটা এখানে মেনশন করছি না। তো আমি আমার এমবিবিএসটা চায়না থেকে কমপ্লিট করেছিলাম। তো আমি এখন যে ঘটনাটা বলবো এটা আমার সাথে চায়নাতে ঘটে যাওয়া। তো এটা হচ্ছে আপনার 2014 সালের অগস্ট মাসের একটা ঘটনা। তখন আমার একাডেমিক ইয়ার শেষ। আমরা তখন চায়নাতে ইন্টার্নি করছি আর কি। তো ইন্টার্নিরত অবস্থায় আমার ওইখানে কিছু চাইনিজ ডক্টর, ওদের সাথে বেশ মানে ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো আমরা বাঙালি কিছু আমার ফ্রেন্ড এবং কিছু চাইনিজ ফ্রেন্ড, ওরা মিলে আমরা প্ল্যান করি যে আমরা ওইখানে আমি শিজাজং সিটিতে ছিলাম। তো ওই সিটির একটু বাইরে একটা পাহাড় ছিল। তো ওই পাহাড়টা ভ্রমণে যাওয়ার জন্য, একটা ট্রিপে যাওয়ার জন্য আমরা প্ল্যান করি। তো ওটা অ্যাকচুয়ালি 2 দিনের প্ল্যান ছিল। আমরা একদিন খুব সকালে যাব, যে ওই দিন পাহাড় ক্লাইম্ব করব এবং ওই দিন নেমে এসে রাতটা স্টে করে পরের দিন আমরা ব্যাক করবো, এরকম ছিল আর কি। আর ওইখানে আপনার বাসগুলো যে যেত আমাদের সিটি থেকে, এটা সকালের দিকে যেত এবং পরের দিন সকালে আবার বাস আসতো, এরকম ছিল। তো যাই হোক, আমরা তো এরকম কিছু চাইনিজ ফ্রেন্ড এবং আমার কিছু বাঙালি ফ্রেন্ড, আমরা এরকম মিলে তো ওই ট্রিপটাতে যাই। যাওয়ার পরে আমরা খুব প্ল্যান মতো সবাই খুব আর্লি বের হয়ে যাই আমাদের সিটি থেকে, আনুমানিক সকাল 6:30 7টা এরকম খুব। তো আমাদের ওই মাউন্টেনের ওইখানে, তো যেটা বলছিলাম, আমাদের ওই মাউন্টেনে অ্যাকচুয়ালি পৌঁছাতে আনুমানিক সকাল 10টা এরকম, 10টা 10:30 এরকম বাজার কথা ছিল। তো এরপর প্ল্যান ছিল আমরা ওখানে কিছু হালকা পাতলা নাস্তা করে এরপর আমরা মাউন্টেন ক্লাইম্ব করে আবার সন্ধ্যা হওয়ার আগেই মাউন্টেন থেকে নেমে আসবো। তো মাউন্টেনটা বেশ উঁচুই ছিল, আপনার যতদূর মনে পড়ে 2800 মিটার এরকম হবে ওটার উচ্চতা। ওটা ক্লাইম্ব করতে আপনার 4 ঘন্টার মতো সময় লাগে এবং নেমে আসতে 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সময় লাগে। তো আপনার টাইম ফ্রেমটা খুবই দেখা যায় যে ওই অগাস্ট মাসের দিকে চায়নাতে আপনার সাধারণত আপনার 6টা এরকম টাইমে সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়। তো আমাদের ওরকম খুব টাইম ফ্রেমটা খুবই ছিল, ন্যারো ছিল। তো আমরা ওইখানে যেহেতু আমরা খুব আর্লি বের হই, কিন্তু রাস্তায় আপনার ওই মাউন্টেনে পৌঁছানোর হয়তো ঘন্টাখানেক আগে আপনার খুব ন্যারো রাস্তা। তো ওইখানে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। তো ওই অ্যাক্সিডেন্টটার কারণে রাস্তায় বেশ একটা জ্যাম ছিল। তো ওই জ্যামটার জন্য আপনার সাধারণত বাংলাদেশের মতো এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে চায়নাতে আপনার সাথে সাথেই গাড়িগুলো সরিয়ে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। আর রাস্তাটা যেহেতু ন্যারো ছিল, আপনার ওই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে দুই পাশে পুরো একদম বাস এবং প্রাইভেট কার আরো যত গাড়ি ছিল সব একদম স্টাক হয়েছিল, কোনো গাড়ি আর যেতে পারতেছিল না। তো আপনার ওইখানে প্রোটোকলটা হচ্ছে আপনার যে কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনার পুলিশ স্টেশনে কল করতে হয়। তো ওরা এসে আপনার হচ্ছে ওই অ্যাক্সিডেন্টটা ইনভেস্টিগেট করবে, ছবি টবি তুলবে যে কোন ড্রাইভারের ফল্ট, এরকম আর কি কেস টেস করবে, এরকম ব্যাপার ছিল। তো ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার এমন একটা একটা রিমোট এরিয়া, যেহেতু আপনার ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওইখানে কল করা হয়েছে, পুলিশ আসবে, এসে ওগুলো ইনভেস্টিগেট করবে, আপনার বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো আপনার ওই টাইমে আপনার আমাদের এই ইনসিডেন্টসটার জন্য আমাদের ওইখানে বেশ খানিকটা সময় আমাদের অপচয় হয়। আমাদের এখানে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো আমাদের এখানে ওয়েট করতে হয়, কারণ ওই আপনার সিটি থেকে পুলিশ এসে ব্যাপারটা দেখবে, এরকম আর কি। তো আমাদের ফাইনালি আমরা যখন ওই মাউন্টেন এরিয়াতে পৌঁছাই, একদম বেস অফ দ্য মাউন্টেন, ওইখানে আপনার কিছু ছোট ছোট মোটেল টাইপের ছিল এবং আপনার অনেক যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, আপনার অনেক এরকম শপ টপ ছিল। তো ওইখানে তো আমরা যাওয়ার পরে তখন আমাদের চাইনিজ ফ্রেন্ডরা বলতেছিল যে অ্যাকচুয়ালি আজকে আমরা মাউন্টেন ক্লাইম্ব করতে পারবো না, কারণ হচ্ছে আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছে। এখন যদি আমরা স্টার্ট করি তো আমরা সন্ধ্যার আগে আর ফিরে আসতে পারবো না, ফিরে আসতে পারবো না, নামতে নামতে আমাদের অনেক রাত হয়ে যাবে। তো বুঝতেই পারছেন মাউন্টেন থেকে নেমে আসা রাতে এটা একটু রিস্কি। তো
এই জন্য আমরা ওই দিনের প্ল্যানটাকে একটু, আমাদের তখন প্ল্যানটা যেভাবে ছিল এরকম হয় না, তো আমরা চিন্তা করি যে তাহলে ওই দিন আমরা ওই আশেপাশে ওইখানেই ঘুরবো টুরবো। আমরা পরের দিন খুব আর্লি মর্নিং মাউন্টেন ক্লাইম্ব করবো, মাউন্টেনে যাব। তো এই মতো আমরা ওই দিন আর কি ওইখানেই থাকি বা লাঞ্চ টাঞ্চ করে একটা হোটেল নেই, হোটেলে কিছু রুম টুম নিয়ে আমরা ওইখানে ছিলাম সারা রাত থেকে পরের দিন খুব আর্লি মর্নিং, যতদূর মনে পড়ে ভোর 5টা এরকম দিকে আমরা মানে উঠে ফ্রেশ হয়ে আমরা ওই মাউন্টেনের টিকিট কাটতে হয়। ওখানে একটা গেট আছে এবং ওইখানে আপনার টিকিট কেটে ওই পাস দিয়ে আপনার ওই ভিতরে মাউন্টেন এরিয়াতে প্রবেশ করে তখন ওইখান থেকে ক্লাইম্বিং আর কি শুরু হয়। এটা মাউন্টেন ক্লাইম্বিং মানে আপনারা যেমন ওই যে মানে এভারেস্ট ক্লাইম্ব করতেছে ওরকম খুব ওই ধরনের কোনো ক্লাইম্ব না, আপনার এটা পাথর কেটে কেটে রাস্তা করা, জায়গায় জায়গায় এরকম আর কি ব্যাপারটা। তো তারপরেও কিছু কিছু এরিয়া খুব রিস্কি। তো এখানে একটা ব্যাপার বলে রাখা যে মানে আমরা যেহেতু খুব আর্লি স্টার্ট করছিলাম, একদম ওই দিন যারা মাউন্টেন ক্লাইম্ব করবে বা যারা ওই পিকে যাবে, তো ওই মানে টুরিস্টদের ভিতরে আমরা ওয়ান অফ দ্য ফার্স্ট মানে টিম ছিলাম, আমাদের টিমটা। তো এর আগের দিন আমার ফ্রেন্ডের সাথে একটা ব্যাপারে একটু মানে মনোমালিন্য হয় আমার। তো ওই আমার বাঙালি যে ফ্রেন্ডগুলো ছিল, আরো 3টা বাঙালি ফ্রেন্ড ছিল আমার, তো ওদের সাথে আমার একটু এরকম মনোমালিন্য হওয়ার কারণে আমি ওদের থেকে একটু আইসোলেট ছিলাম। আর আমাদের সাথে কিছু চাইনিজ ফ্রেন্ড ছিল যারা, তো ওরা তো যেহেতু চাইনিজ এবং কালচারাল এবং সব দিক দিয়ে ওদের সাথে মানে আমরা যদিও ফ্রেন্ড তারপরেও খুব একটা ক্লোজ ওরকম ছিল না আমাদের। তো ওই দিন আপনার এরকম আমরা খুব আর্লি মর্নিং মানে স্টার্ট করে টিকিট কিনে আমরা শুরু করার পরে যেহেতু আমার ফ্রেন্ডের সাথে আমার একটু ছিল, তা আমি আমার মতো একটু একাই মানে হাঁটতেছি। আর ওরা মানে বাকি 3টা ফ্রেন্ড আমার, ওরা একটু পিছনে কিন্তু ওরা আসতেছে, আমার চাইনিজ ফ্রেন্ডরা ওরা একটা গ্রুপে আসতেছে। তো আমি আর কি একাই বলতে গেলে একটু হাঁটতেছি, মানে হেঁটে সামনে আগাচ্ছি, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে স্টেপে আগাচ্ছি এরকম। তো ওই টাইমটাতে চায়নাতে আপনার মানে একটু ঠান্ডাই থাকে আপনার, এবং চায়নাতে আমার ওই যে এরিয়াতে ছিলাম শিজাজং, ওইটাতে আপনার মানে উইন্টারে আপনার -15 এরকম পর্যন্ত মানে চলে যেত, স্নোফল হতো, তো অনেক ঠান্ডা ছিল। তো আমি বেশ এরকম ইটি ছিল বা হেভি জ্যাকেট পরা, যদিও অগস্ট মাসে মানে খুব ওইরকম ঠান্ডা না, বাট তারপর ঠান্ডা ছিল। তো আপনার কিছু দূর হাঁটার পরে আবার দেখা যায় যে শরীরটা যখন গরম হয়ে যায়, আপনার কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার আগাতে হয় এরকম ব্যাপারটা। মানে যেহেতু আপনার 3 ঘন্টা 4 ঘন্টা মানে এক ইসে হাঁটতে হবে, তো এরকম একটু বিশ্রাম নিয়ে এরকম আগাতে হয়। তো আমি এরকম একটু একাই আগাচ্ছি। তো আমরা যেহেতু ওয়ান অফ দ্য ফার্স্ট টিম না, আমরাই ফার্স্ট টিম ছিলাম এখানে, ফার্স্ট গ্রুপ বলতে গেলে। আমাদের আগে কোনো গ্রুপ অ্যাকচুয়ালি মানে ওই দিন বের হয় নাই। তো মাউন্টেনের ভিতরে কিন্তু ওরকম খুব বেশি মানুষজন বা ওইখানে লোকাল ওরকম খুব বেশি নাই, যা আছে ওই বেস অফ দ্য মাউন্টেন এবং ওই মানে এরিয়ার বাইরেই আছে, ওইখানে ওরকম খুব মানুষজন নাই। তো আমরা এরকম হাঁটতেছি, আমি একা আগাচ্ছি। তো একটা সময় এরকম দেখা গেল যে আমি বেশ একটু মানে আমার ফ্রেন্ডের থেকে বেশ অনেকখানি আগে গেছি বলতে এখন মানে ওদেরকে আর আমি দেখতে পাচ্ছি না, পিছনে ওরকম বোঝা যাচ্ছে না বা ওরকম ওদের মানে কিছুক্ষণ আমি রেস্ট নিচ্ছি, যখন হাঁপিয়ে যাচ্ছি রেস্ট নিচ্ছি, কিন্তু ওদেরকে আমি পিছনে পাচ্ছি না। তানুমানিক আপনার মানে ঘন্টা খানেক আগানোর পরের কথা বলছি। তো এরকম যখন আগাতে একটা জায়গায় এরকম হঠাৎ করে দেখলাম যে আমার সামনেই দুটো আপনার মানে চাইনিজ ছেলে, ইয়াং মানে আপনার 22-23 বছর এরকম বয়সী দুটো ছেলে, ওরা হঠাৎ করে একটু মানে আমার অনেক আউট অফ নোওয়্যার ওরা মানে আমার কাছে এসে, আমি তখন বেশ মানে আমি যেহেতু একা ছিলাম, আমার সাথে কোনো মানে এই ধরনের মানে মাউন্টেন ক্লাইম্বিং এ কিন্তু আপনার সাথে পানি টানি ধরনের কিছু স্ন্যাক্স সাথে থাকে। তো আমাদের সাথে যেগুলো ছিল মোস্টলি ওই আমার ফ্রেন্ডের কাছে ছিল পানির বোতল, আমার কাছে মানে সাথে ওরকম কিছু ছিল না। তো আপনার আমি ওই টাইমে একটু ট্রাস্টি ছিলাম, তো ওই টাইমে আমি একটু দাঁড়িয়ে মানে একটা জায়গায় একটু মানে বিশ্রামের মতো নিচ্ছি। তো ওই দুইটা চাইনিজ ছেলে ওরা এরকম এসে আমাকে মানে চাইনিজেই জিজ্ঞেস করতেছে যে তুমি কি পানি খাবা। তারপরে আমি মানে একটু আমার একটু লাগতেছিল যে মানে হঠাৎ করে ওরা কোথা থেকে আসলো, সেরকম আমাকে পানির কথা জিজ্ঞেস করতেছে। আর মানে ওরা বুঝলোই কিভাবে যে পানার মানে আমার তো তৃষ্ণা পাইছে।
তো যাই হোক, আমি ভাবলাম যে হয়তো বা আমাকে দেখে খুব ক্লান্ত লাগতেছে, ওরা মনে হয় যেন পানি অফার করতেছে। তো তারপর আমি ওদের মানে ওদের পানিটা আমি নিতে চাচ্ছিলাম না, ওরা আমাকে মানে পানি অফার করে, তো আমি পানি নিতে চাচ্ছিলাম না। তো এরপরে আপনার কিছু দূর মানে কিছু সময় পরে ওরা বলে যে ঠিক আছে চলো আমরা একসাথে সামনে আগাই। ওরা আমাকে বলে, তো পুরো কনভারসেশনটাই চাইনিজে হচ্ছে। চাইনিজরা ওরা সাধারণত মানে ইংলিশ ওরকম পারে না, তো এরকম বলে। তো আমি একটু দ্বিধায় পড়ে যাই, কারণ আমার মানে একা হাঁটতে একটু মানে কেমন যেন লাগতেছিল ওই টাইমে, কারণ আমার ফ্রেন্ডরা বেশ পিছনে পড়ে গেছেন। আমি ওদের জন্য খুব বেশি টাইম ওয়েটও করতে পারতেছি না, কারণ খুব বেশি টাইম ওয়েট করলে তখন আবার ঠান্ডা লাগে, শীত করে, আবার মানে একা হাঁটতেও ভালো লাগতেছে না। তো ওদের অফারটা পেয়ে আমি একটু দ্বিধায় পড়ে যাই যে আমি ওদের সাথে যাবো কি যাবো না এরকম টাইমে। তো ওরা আমার মানে ডিসিশনটা মানে আমি ওদের কি রেসপন্স করবো ওটা শোনার জন্য ওরা অপেক্ষা করতেছে এরকম। তো আমি একটু হেজিটেশনের ভিতরে থাকা অবস্থায় আমার পিছন থেকে দেখি যে একটা মানে আপনার চাইনিজ মঙ্ক টাইপের একটা বৃদ্ধ, সে আমাকে মানে চাইনিজে বলতেছে, মানে ডাকতেছে আমাকে। তখন আমি আবার একটু মানে হয়ে গেলাম যে এরকম ওই ভদ্রলোককে কেন ডাকে, ওই বৃদ্ধ আমাকে কেন ডাকে। তা আমি একটু কয়েক স্টেপ একটু নিচে নেমে আপনার ছোট একটা মানে টেম্পলের মতো এরকম ছিল, তো ওইখানে ওই লোকটা এরকম করতেছে। তো বলতেছে যে কি ওইদিকে কি দেখো, ওরা মানে ওদের সাথে যায় না, ওরা ভালো না, এরকম ওই লোকটা আমাকে এরকম বলে। তো বলার পরে তো আমি যখন ওই বৃদ্ধর সাথে কথা বলতেছি, ওই দুইটা চাইনিজ আপনার ওরা কিন্তু মানে আমার দিকে মানে তখন একটু মানে ওদের মানে এটা একটু হয়ে গেছে, মানে এতক্ষণ ওরা আমার সাথে একটু ফ্রেন্ডলি মানে বিহেভ করছে, কিন্তু তখন ওরা কেমন যেন একটু মানে মনে হলো যে একটু রাগান্বিত, এগ্রেসিভ হয়ে গেছে যে আমি ওদের অফারটা অ্যাকসেপ্ট না করে কেন বৃদ্ধর সাথে কথা বলতেছি এরকম। তো ওরা দেখি যে সামনে এরকম আগায় গেল। তো যাই হোক, এরপরে মানে ওই বৃদ্ধর সাথে কিছুক্ষণ কথা বলে আমি আবার যেহেতু আমি আবার সামনের দিকে আস্তে আস্তে আগানোর পরে তো কিছু দূর আগানোর পরে এখন আমি যেহেতু মানে একদম ওই টাইমে মানে আমি ফার্স্ট, আমার সামনে কেউ থাকার কথা না, শুধু ওই চাইনিজ দুইটা ছেলে আসছে আমার সামনে, এছাড়া আর কেউ নাই, এটা আমি জানি, কারণ আর বাকি সবাই আমার পিছনে, আমার চাইনিজ ফ্রেন্ড, তারপর অন্য যারা টুরিস্ট সবাই পিছনে, আমার বাঙালি ফ্রেন্ড। তো আমি এরকম আস্তে আস্তে তখন আমি একটু স্লোলি হাঁটতেছি একাই হাঁটতেছি। ওই বৃদ্ধটা ওইখানেই ছিল, তো আমি ভাবছি যে ওই মন্দিরের বৃদ্ধটা ওই মন্দিরের ওইখানে স্থানীয় কেউ মঙ্ক হবে, এরকম চায়নাতে থাকে কিছু আপনার পাহাড়ের ভিতরে ছোট ছোট এরকম আপনার অল্প কিছু এরকম লোকালয়ের মতো থাকে, কিন্তু খুব বেশি মানুষজন থাকে না। তা আমি বৃদ্ধর ব্যাপারটাও খুব একটা না নিয়ে, তা আমি তখন একাই আস্তে আস্তে আবার আগাচ্ছি, আগাতে পরে অনেকক্ষণ মানে এরকম আরো 15-20 মিনিট যখন এরকম স্লোলি আগাচ্ছি, তখন আমি পিছন থেকে দেখি যে আরো মানুষজনের এরকম কথার আওয়াজ শোনা যাচ্ছে আস্তে আস্তে। এরপর অনেকক্ষণ ওয়েট করার মানে এরকম স্লোলি আরো কিছুক্ষণ আগানোর পরে দেখলাম যে আমার ফ্রেন্ডের তখন দেখা যাচ্ছে, তখন ফ্রেন্ডের দেখা যাচ্ছে। তো ওরা যখন আসার পরে এরকম ওদের সাথে আমি একটু মানে ওই ব্যাপারটাতে একটু মানে একটু অন্যরকম, একটু নার্ভাস, আমার কাছে একটু অ্যাবসার্ট লাগছে ব্যাপারটা। তা আমি ওদের সাথেই আবার ওই চাইনিজ ফ্রেন্ডের সাথে আমি আস্তে আস্তে আগাই। তো আমার চাইনিজ ফ্রেন্ডগুলোর ভিতরে মানে ওরা সবাই খুব ভালো ইংলিশ বলতো না, একটা মানে ফ্রেন্ড ছিল চার্লস, ও ভালো ইংলিশে ভালো ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে চার্লস, যে এরকম সরি আমি এখানে একটু মেস আপ করে ফেলেছি। তো আমরা মানে ওদের সাথে ওই চাইনিজ ফ্রেন্ডের সাথে আমি পুরো একদম পিকে চলে যাই, মানে যেখানে আপনার আমাদের একদম ফাইনাল পিক পাহাড়ের। তো ওইখানে উঠে আমরা কিছু ছবি তুলে তো ওইখানে ওঠার পরে আমরা ওঠার পরে দেখি যে আমরা উঠছি, কিন্তু ওই দুইটা ছেলেকে কিন্তু আমি আর দেখি নাই, রাসেল ভাই ওই দুইটা ছেলে আর ছিল না ওইখানে। তো আমার কাছে তখন একটু কেমন যেন লাগতেছিল, যে কারণ ও তো আমাদের ওই দুইটা ছেলে আমার আগে উঠে গেল পাহাড়ে, তাহলে তো ওরা ওইখানে থাকার কথা, কারণ এটা আপনার এই পাহাড়গুলো আপনার মানে উঠা এবং নামার ওয়ে কিন্তু একটাই। ওরা যদি নেমেও যায় আমি তো ওদের দেখবো বা আমার সাথে দেখা হবে মানে ওদের ফিরতি পথে, কিন্তু ওদেরকে আর দেখি নাই। তো যাই হোক, আমার কাছে একটু মানে খটকা লাগে ব্যাপারটা। তখন আমি ওই চার্লসকে মানে যে ফ্রেন্ডের কথা বলতেছিলাম চাইনিজ, ওকে বলি যে এরকম চার্লস মানে কি বলবো, এরকম দুইটা চাইনিজকে আমি দেখলাম, ওরা তো আমাদের আগে মানে আমারও আগে ছিল, কিন্তু এখন তো আর কাউকে দেখতেছি না, তো মানে এটা কেমন মানে। ও আমার দিকে কতক্ষণ একটু মানে একটা লুক দিয়ে ও তাকায় থাকে বলে কি তুমি এটা কি বলতেছো,
আমি তখন বলি কেন কি হয়েছে? বলে যে না এরকম তো এরকম রুমার আছে এই পাহাড়টাতে এরকম একটু দোষ আছে, এরকম এখানে নাকি এটা অনেক পুরনো, এরকম অনেক মানে এরকম অনেকে ক্লাইম করতে আইসা মানে অ্যাক্সিডেন্ট হয়, এরকম পাহাড় থেকে পড়ে টরে যায়, এরকম অনেকে হয়তো এরকম নাকি এরকম এরকম একটা মানে রুমার আছে যে এরকম মাঝে মাঝে এরকম ঈদ শীতে আপনার যারা ওখানে টুরিস্ট যায় ওদেরকে নাকি এরকম আইসোলেট কাউকে পেলে এরকম ওরা নাকি ডেকে নিয়ে যায়, পরে ওদের ক্ষতি করার চেষ্টা করে। তো এই ঘটনাটাই আর কি আমার সাথে ওই দিন ঘটে। তো তখন ও এরকম বলার পরে তখন আমি আর কি মানে একটু মানে চিন্তা করে যে আসলে যে আমি ওটা মানে ওদের কি দেখলাম, মানে এটা খুব একটা ভয়ের কিনা আমি জানি না, বাট এই ঘটনাটার মানে আমি ওরকম কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাই নাই। তো আপনার কাছে বা আপনার লিসনারদের কাছে যদি এটার কোনো ভালো এক্সপ্লেনেশন থাকে, আমি এরকম ব্যাপারটা আমার সাথে আর কি ঘটেছিল, এটাই আর কি আমার ঘটনা ছিল। আর ইন্টার্নিরত অবস্থায় আমার সাথে চায়নাতে আরো কিছু ঘটনা আছে, আমি সময় পেলে এগুলো রেকর্ড করে আপনাকে পাঠাবো। আর বাংলাদেশে খুব রিসেন্টলি আমার সাথে 2-3টা ঘটনা ঘটে, এগুলো আমি সময় পেলে রেকর্ড করে আপনাকে পাঠাবো। তো আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ঠিক আছে রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আর 191তম এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আপনাদের জন্য ভূত.com প্রতি শুক্রবার রাত 11:59 ফিরে আসে এবং সামনের সময়গুলোও আমরা ফিরে আসতে চাই বলেই আপনাদের ঘটনা আমাদের অত্যন্ত দরকার এবং সেই কারণে আপনারা ঘটনা পাঠান। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার যে আপনারা কিভাবে ঘটনা পাঠাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আরও একবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, ঠিক একইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এভাবে ভালোবাসা দেবার জন্য এবং প্রতি মুহূর্ত আমাদের উপরে বিশ্বাস রাখার জন্য, আস্থা রাখার জন্য। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাফিদ হোসেন, আমি নারায়ণগঞ্জ গোদনাইল থেকে বলছি। তো ঘটনাটা ঘটছে আমার সাথে 2017 সালের লাস্টের দিকে বলতে বর্ষাকালই তখন। তো আমাদের এদিকে মনে করেন তখন আর কি বাসার সাথে রাস্তাঘাট এতটা ছিল না, ভাঙ্গা রাস্তাঘাট ছিল, পানি বৃষ্টি হলেই আর কি পানি জমে। তো ওই ড্যাজারের পাইপ ছিল, ওই পাইপের উপর দিয়ে আসা যায় করতো। তো একদিন তখন বর্ষাকাল ছিল, পানি পাড়ে যেত আর কি। তো একদিন আমার ওদিন শরীরটা খুব খারাপ ছিল, রাত তখন বাজে প্রায় 8টা বাজে, মানে এশার আজান তখন দেয়নি, 8টা বাজবে। তো আমার আব্বু বাজারে ছিল, বাজার থেকে হঠাৎ আম্মুকে ফোন দিয়ে বললো যে কিছু বাজার করছে, বাজারগুলো আর কি আমাকে গিয়ে আনতে হবে, তার অন্য কোনো কাজ থাকতে পারে সেজন্য আমাকে বলছে। তো আমি যাইতে চাইনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তো তারপর আম্মু বললো যে যা গিয়ে নিয়ে। তো আমি যেতে চাইনি, তারপরও আর কি গেলাম। তো গিয়ে দেখলাম যে অনেকগুলা মাছ, তরকারি, মানে মাছই ছিল অনেক, 7-6 কেজির মতো মাছই ছিল। তো
আমি বাসার দিকে যাচ্ছিলাম, তখন ওদিকে মনে করেন বাজারের দিক থেকে একটা রাস্তা গেছে আমাদের বাসার দিকে। মনে করেন আমি যখন ওই জায়গায় যাই, তো ওইখানে একটা মানে দোকান ছিল। দোকানে সব অনেকজন লোকজন টাকা ছিল, অনেক লোক ছিল এখানে। কিন্তু যে রাস্তা দিকে আমি যাবো, তো ওইদিকে তাকিয়ে দেখি একটা মানুষে নেই, কোনো মানুষ আসছেও না, যাচ্ছে না। তো আমি ভয় পাচ্ছিলাম যে আমি একলা কিভাবে যাব ওই জায়গা দিয়ে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি কেউ আসে না। তারপর আমি একাই হাঁটা শুরু করলাম। এই হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমি যখন বাসার কাছাকাছি আইসা পড়ছি, তো তখন আমার মনে হইতেছে যেন পিছন থেকে কে যেন মানে গরমও একটা বাতাস আমার শরীরে লাগলো। তারপর আমি ভয় পেয়ে যাই, কারণ আশেপাশে কেউই ছিল না। তো কেউ ছিল না। তারপর আমি পিছনে যখন একটু সামনে যাওয়ার পর আমার অনেক ভয় লাগতেছিল। আমি যখন পিছিয়ে তাকাই, তারপর তাকিয়ে দেখি একটা বিড়াল, মানে কালো একটা বিড়াল। তারপর ওইটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি দ্রুত হাঁটতে থাকি। তারপর আমি যখন বাসায় আসি, বাসায় এসে আমি কেউ বলি না, তো বলি না। তারপর আমি ওই দিন ঘুমাই যাই, রাত্রে ঘুমাই যাই 10টা সাড়ে 10টার দিকে ঘুমাই যাই। তারপর হঠাৎ রাত্রে আমার অনেক খারাপ লাগতেছে, মনে হচ্ছে যেন কে আমার উপরে বসে রয়েছে, অনেক শরীর অনেক ভারী লাগতেছে। তারপর চোখ আমি মনে করি ঘুমাইতে পারিনি সারা রাত, অনেক খারাপ লাগছে। তারপর সকালে 10টার দিকে আমি আমার আম্মুকে বলি যে আমার সাথে রাত্রে এরকম হয়েছে। তারপর আম্মু আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। তো উনি আমাকে পানি পড়া দেয়। তারপর ওই পানি পড়া খাওয়ার পর একটা তাবিজ দেয়। তারপর ওইটা নেওয়ার পর এখন আমি সুস্থ আছি। তারপর আমি সুস্থ হয়ে যাই। তারপর তেমন কিছু ঘটে না। এটাই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটা ভালো লেগে থাকে, তাহলে সিলেক্ট হয়ে থাকে, তাই অবশ্যই রাসেল ভাই আমার ঘটনাটা প্রচার করবেন। ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 191তম এপিসোড। ভাবতে খুব ভালো লাগছে, 200তম এপিসোড সামনে আসছে, এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে। আমাদের নতুন একটি বছরও এগিয়ে আসছে। নতুন বছরের আগে আসলে আমরা 200তম এপিসোডে পদার্পণ করব, এবং তার মানে হচ্ছে হ্যালোউইন, 200তম এপিসোড, নতুন বছরের ঘটনা, অনেক 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 ঘটনার প্রয়োজন আমাদের। আমরা চলে যাব সরাসরি ঘটনায়, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে ঠিক এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। সেখানে আসুন, ঘটনা শেয়ার করুন আমাদের সাথে ইমেইলের মাধ্যমে, আর ফেসবুকে এসে আপনার মতামত, আপনার কথাগুলো জানান। আমাদের মডারেটরকে জিজ্ঞেস করুন আপনার যত জিজ্ঞাসা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিরাজ। আমি ভূত.কমের একজন নিয়মিত শ্রোতা, আমি ভূত এফএমেরও একজন একনিষ্ঠ শ্রোতা ছিলাম। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভূত.কমকে উজ্জীবিত করা, নতুন করে চালু করা, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি আমার ঘটনাটি বলি। ঘটনাটি আমার সাথেই ঘটেছে 2008 কি 9 সাল, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো আমার আম্মা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, উনি একজন সরকারি নার্স ছিলেন। তো সেই সুবাদে হচ্ছে যে আমরা একটা উপজেলার আন্ডার যে সরকারি হসপিটাল থাকে, ওই হসপিটালের কোয়ার্টারে আমি মানে আমার বেড়ে ওঠা, জন্ম এবং বেড়ে ওঠা। তো আমি তখন ক্লাস 8-এ পড়ি, এবং এক শীতে মানে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ। তো আমার খালতো ভাই হচ্ছে, ও আমার সাথে পড়ে, ওরা হচ্ছে মুন্সিগঞ্জ থাকে। ও আমার খালতো ভাই, আমার খালতো বোন এবং আমার খালা, ওনারা মানে আমাদের এখানে বেড়াইতে আসে, আমাদের বাসায় বেড়াইতে আসছে। তো
তো একদিন চিন্তা করলাম যে কি করব, আমার খালতো ভাইকে নিয়ে একদিন রাতে চিন্তা করলাম যে বের হবো। দেখ সন্ধ্যার দিকে আমরা পাশে পিঠা বানাইছে, ওই শীতের যে জ্যাকেট থাকে জ্যাকেটের পকেটে কিছু পিঠা নিয়ে নিচ্ছি। আমরা ছোট মানুষ, আমাদের কাছে তো এরকম টাকা পয়সা তখন দেয়ও না। ওই পিঠা নিয়ে গেছি উপজেলায়। উপজেলা হচ্ছে যে এখানে সরকারি স্টাফ কোয়ার্টার গুলা থাকে এবং চারিদিকে বাউন্ডারি থাকে আর কি, ওয়াল করা। ওইটার মাঝখানে হচ্ছে একটা বিশাল বড় পুকুর আছে, দিঘির মতোই আর কি। এবং এই দিঘির পাশে যে কটা কোয়ার্টার আছে, এই কোয়ার্টারের মাঝখানে একটা কোয়ার্টার আছে। সেই কোয়ার্টারের সামনে একটা বাদাম গাছ এবং নিচে একটা দোলনা থাকে, বাচ্চারা যেসব দোলনা কি হয় আর কি বসে। তো তার থেকে প্রায় 40-50 কদম দূরে একটা বাড়িতে বিয়ে হচ্ছিল আর কি, মানে বিয়ের অনুষ্ঠান। তো আমার খালতো ভাইকে নিয়ে ওইখানে যাই রাতে বেলায়, শীতকাল। তো যাওয়ার পরে দেখি ওই বাদাম গাছের ওইখানে, তো রাসেল ভাই একটা ঘটনা, সেটা হচ্ছে ওই যে কোয়ার্টারের কথা বলতেছি আর কি, যে বাদাম গাছের পিছনে যে কোয়ার্টার, তো ওই কোয়ার্টারের নিচে যতটুকু শুনতে পারছি মানে উপজেলা অনেক লোকজন, মানে স্টাফ বা যারা পুরাতন স্টাফ ছিল তারা অনেকে বলছে যে ওইখানের মানে স্থানীয় যারা, তারাও বলছে যে যুদ্ধের সময় নাকি ওইখানে অনেক মানুষজন মারছিল, বাঙালি মারছে আর কি। ওইখানে মেরে ওই নিচে হচ্ছে মাটি চাপা দিয়েছে। এরপর ওই পরে অনেকদিন যাওয়ার পরে এখানে পরে বিল্ডিং করছে। তো এখানে যাওয়ার পরে দেখি যে ওই বাদাম গাছের নিচে অন্ধকার, সব জায়গায় আলো আছে কিন্তু বাদাম গাছের নিচে মোটামুটি গাছের নিচে এমনি অন্ধকার থাকে, কিন্তু ওই জায়গায় ডার্ক অন্ধকার মনে হইতেছে। ওখানে ল্যাম্পোস্ট, সব জায়গায় ল্যাম্পোস্ট, ঠিক ওই জায়গায় ল্যাম্পোস্টটা নষ্ট। তো আমার খালতো ভাই নিয়ে যাওয়ার পরে দেখি যে ওই ল্যাম্পোস্ট নিচে দোলনার মধ্যে একটা ছেলে বসে রয়েছে আমাদের বয়সী। তো চিনি না, হচ্ছে না। তা আমি হচ্ছে যে বিয়ের বাড়ির হয়তো বেড়াইতে আসছে। তো ওইখানে একটা রুলার ছিল, তার থেকে 20 হাত দূরে, 20-25 হাত দূরে একটা রুলার ছিল। রুলার হচ্ছে যেটা রাস্তা, যে পিচঢালের রাস্তা সমান করে, ওইখানে রাখা আর কি। তা আমি খালতো বাড়ি নিয়ে ওইটা উপরে উঠছি। ওইটা পরে আমরা অনেকক্ষণ পয়সা দিচ্ছি, পরে চিন্তা করলাম যে খিদা লাগছে একটু পিঠা খাই। পকেট থেকে ওই পিঠা বাই করছি আর কি। পিঠা বাই করে আমি একটা খাইছি। তো দেখলাম যে ছেলেটা তখন পর্যন্ত একদম সোজা স্ট্রেট বসে রয়েছে, স্ট্রেট বসে সোজা তাকায় রয়েছে, এদিকেও তাকায় না ওদিকেও তাকায় না। তো যখন দেখলাম যে পিঠাটা একটু মুখে থেকে মানে পকেট থেকে বাই করলাম, ছেলেটা ঠাস করে আমাদের দিকে চাইলো, মানে বাম দিকে, আমরা বাম দিকে ছিলাম। আমার মাথা সোজা করে সোজা চায় রয়েছে। পরে আমি আমার খালতো ভাই, না আমার একটু কেমন লাগছে, ছেলেটা একটু মানে অদ্ভুত লাগতেছে। পরে আমার খালতো বাড়ি নিয়ে কই কি, তাহলে চল আমরা একটা কাজ করি, আমরা পুকুরটা একটু ঘুরি, মানে দিঘি, এই দিঘিটা আমরা ঘুইরা দিঘির ওই মাথায় গেছে, ওই মাথায় পুরোটা জায়গাটা ঘুরছি। দেখি দূরে থেকে চাই দেখি ছেলেটা যেরকম বসে রয়েছে ওই রকম, লড়েও না চড়েও না, মানে সেটা মুভ টুপ করে আর কি। তো কিছুক্ষণ পর গেলাম ছেলের কাছে, মানে আমাদের টার্গেট ছিল যে আমরা দোলনায় বসবো, আমরা ছোট মানুষ এইটা বলি, দোলনায় বসবো, আমরা একটু গল্প টল্প করবো আর কি। তো আমরা দুজন মানে আমরা খালতো বাড়ি নিয়ে গেলাম। ওইখানে যাওয়ার পর ছেলেটারে সামনে গেলাম, ছেলেটা আমাদের দিকে কথা তাকায় না। তারপর ছেলেটারে বললাম যে ভাইয়া আসলে আমার খালতো ভাই তো অনেক দূরের থেকে আসছে, তো আমি এখানে বসতাম আর কি, আপনি যদি কিছু না মনে করেন। তো ছেলেটা কিছু বলে নাই, ছেলেটা আস্তে করে উঠা ও সোজাই উঠছে, সোজা আস্তে করে বিয়ে বাড়ির দিকে চলে গেল। তো আমরা প্রায় 5-7 মিনিট এখানে বসে রয়েছি। ছেলেটা আবার আসছে, আইসা আমাদের সামনে দাঁড়ায়, চুপ করে দাঁড়াইছে, কিছুই বলে না। তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া দাঁড়াইছেন, কিছু বলবেন না? কিছু বলে না। পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কোথায় আসছেন, ইশারা দিয়ে বলে যে বিয়ে বাড়ি আসছে আর কি, বুঝাইলো। পরে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোন ক্লাসে পড়ো, মানে তুমি করে বলতেছিলাম, তুমি কোন ক্লাসে পড়ো? ওরা বলছে আমি 2তে পড়ি, কিন্তু আমরা পড়ি 8-এ, ও বলছে 2তে পড়ে। খুবই আশ্চর্যকর বিষয়, তোর কথাবার্তা মুভমেন্ট খুব আশ্চর্যকর। পরে জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে আসছো? পরে বলে যে আমি বগুড়া থেকে আসছি। কিভাবে আসছো? বাসের পিছের যেই হ্যান্ডেল মানে থাকে আর কি, আগে তো পুরান বাসগুলো তো অনেক চঙ্গা ছিল, মানে আশেপাশে সাইডটা চঙ্গা থাকতো, ওই চঙ্গা ধরে নাকি আসছে। খুবই আশ্চর্যকর কথাবার্তা। পরে মানে আমার কাছে এত সুন্দর লাগতেছে, ছেলেটা এইভাবে কথা বলতো, পাগল নাকি? পরে আমার কাছে একটু সুন্দর লাগছে, আমার এক মামাতো ভাই বলছিল কি, কিছু যদি কোনো মানুষের যদি আসার ব্যাপার একটু উল্টাপাল্টা দেখো, বা যদি একটু অদ্ভুত দেখো, বা যদি মানে অন্যরকম দেখো, তাহলে পায়ে নিচে তাকাবা। তাই পায়ে নিচে তাকায় দিই কি ভাই, পায়ে নিচটা এলো একটু খালি খালি, এবং মনে হতেছে যে 0 থেকে প্রায় 2-3 ইঞ্চি উপরে। তো নিচে অমন করে চাইতে পারতেছি না। তা আমার খালতো ভাই আমরা কিন্তু কেউ কারো কিছু বুঝতে দিই না, ওর মতো বসে রয়েছে। তো আমার খালতো ভাই ওর দিকে লক্ষ্য করে কি, ওর চোখের দিকে, ওর চোখগুলো আগুনের
কুণ্ডলির মতো ধাউ ধাউ করে চলতেছে, এটা আমার খালতো ভাই দেখছে। তো আমরা কেউ কিছু বলি নাই। তো আমার খালতো ভাই আমার আস্তে করে হাত দিয়ে কয় বা একটু দাঁড়াতো, পরে দাঁড়াইলাম, একটু সামনে আয়। এর সামনে একটু ধরেন 5 কি 6 হাত সামনে গেছি। আমার খালতো ভাই আমার হাত ধরে টান দিয়ে কয় কি ভাই এটা মানুষ না, এটা মানুষ না, জিন। আমরা মনে করেন যে মানে আল্লাহ যে দৌড়টা দিছি, এই দূরে একদম ওই উপজেলা যে সরকারি থাকে, সরকারি না মানে যে বড় মসজিদ থাকে, ওই মসজিদে এক দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পর ওইখানে দিয়ে আমার এক বন্ধু অপুর আব্বা এখানে দাঁড়াইছে। পরে আঙ্কেলটা কইলাম যে আঙ্কেল এই অবস্থা, এই ঘটনা, ভয় পাইছি। পরে উনি আমাদের বাজার পর্যন্ত দিয়ে আসছে, এরপর আমরা বাসায় এসে বলছি। তো এরা অতটা মানে আমি শিওর নয় জিনিসটা কি, কিন্তু মানে আমার খালতো ভাইয়ের কাছে জিনিসটা সন্দেহ লাগছে এবং ও চোখের মধ্যে আগুন জ্বলতে দেখছে, এবং আমার কাছে সন্দেহ লাগছে যখন পানি নিচে তাকাইছে। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ভূত.com এর সকল শ্রোতাকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। তো আজকে এই ছিল আমাদের 191তম এপিসোডের সবটুকু। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং ঠিক একইভাবে আপনারা এইভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা ফিরে আসবো আবারও ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell